স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনের ৫৫৬তম পর্বে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন। আমার হাতে বামে আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আমার হাতে ডানে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখনের আজকের এই পর্বে আমরা আলোচনা করব মাগুরার ছোট্ট শিশুর নির্মম মৃত্যু, করুণ মৃত্যু আবারও আমাদেরকে একটি বড় প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। ধর্ষক নিপীড়কদের বিচার কি দিন শেষে হবে না? কি বলছে আইন? কি প্রক্রিয়ায় এই নিপীড়কদের বিচার নিশ্চিত করা যায়? এ নিয়ে আলোচনা করব। আলোচনায় থাকবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ১৩ দিনের পথ চলার নানা দিক মূল্যায়ন, এবং আলোচনায় থাকবে নির্বাচন সংস্কার সহ সমসাময়িক রাজনৈতিক ঘটনা প্রবাহ। স্টুডিও আলোচনা শুরু করতে চাই এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। যেমনটা বলছিলাম, মাগুরার শিশুর করুণ মৃত্যু, নির্মম মৃত্যু, প্রশ্নটা আপনার কাছে এভাবে রাখতে চাই। আমরা যে কোনো একটি ঘটনা ঘটলে খুব আলোচনা হয়, খুব কয়েকদিন খুব মাতামাতি হয়, এভাবেই বলি, তারপর আবার যেন সব সেই আগের মতোই হয়ে যায়। মানে একজন আইনজীবী হিসেবে, আইনের লোক হিসেবে আসলে এই জায়গাটা আমরা কেন বারবার নিশ্চিত করতে পারি না এই ধর্ষকদের, নিপীড়কদের বিচারটা এবং সর্বোচ্চ শাস্তি, যে কথাটা বারবার বলা হচ্ছে? ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে শিশুটি বাংলাদেশের নাগরিক, তার মর্মান্তিকভাবে তার জীবন হারিয়েছেন, তার রুহের মাগফিরাত কামনা করছি। পরিবারের প্রতি আমাদের সমবেদনা, দোয়া, সব কিছু। প্রথম কথা হচ্ছে যে প্রতি বাংলাদেশের শুধু না, সারা দুনিয়াতেই আপনার নিউজ সাইকেল আছে, একটা নিউজের সাইকেল আছে, এবং মাঝে মধ্যে মনে হয় যে ফ্যাক্টসকে ওভারকাম করে নিউজটা অনেক বেশি ইমোশনালি হাইটেন্ড হয়ে যায়। ধর্ষণ সারা পৃথিবীতে আছে, কোনো সন্দেহ নাই, সারা দুনিয়ার সব জায়গাতে ধর্ষণ হয়, এবং এটার সাথে এটার রিজন, এটার গভীরতা, এর ভিতরে ক্ষমতার সম্পর্ক আছে। পুরুষতান্ত্রিক সমাজকে নারীবাদীরা ব্লেম করেন, রাষ্ট্র কাঠামোর ব্যর্থতা আছে। সব কিছু মিলিয়ে সব দুনিয়ার সব দেশে, আমরা যারা বাইরে ছিলাম লম্বা সময়, আমরা দেখেছি যে নারীদের প্রতি নির্যাতন, অবিচার, জুলুম সব কিছু এখানে হচ্ছে। বাংলাদেশও তার ক্ষেত্রে ব্যতিক্রম না। ব্যতিক্রম কোন জায়গাতে হওয়া দরকার ছিল, অন্যান্য রাজনৈতিক সরকারের থেকে কিন্তু বর্তমান সরকার সেটার প্রমাণ রেখে দিয়েছে ইতিমধ্যে। ডিসাইসিভলি ক্রিমিনালদেরকে গ্রেফতার করা হয়েছে, যেটা, এবং গাজীপুরের ঘটনাতে গ্রেফতার করা হয়েছে, কুমিল্লার ঘটনাতে গ্রেফতার করা হয়েছে। রাজনৈতিক সরকার থাকলে যেটা হয়তো আমার ভাই, তমুকের চাচা, অমুকের মামু, তমুকের খালু, প্রভাব বিস্তার করা যে জায়গাটা থাকে সেটা ঘটতো। এবং এমনও দেখেছি যে আপনার মাগুরার ঘটনাটা ঘটার পরে যে প্রতিবাদ মিছিল হচ্ছিল, সমাবেশ হচ্ছিল, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গিয়ে তাদেরকে পর্যন্ত মারধর করেছে। যেরকম একটা ঘটনা ঘটছে, এটা নিয়ে আবার মিছিল মিটিং করতে হবে কেন, বাড়ি যায়, এরকম পিটায় পাঠায় আপনার চটথাপ্পড় দিয়ে বাড়ি পাঠায় দিচ্ছে। তো সেই বাস্তবতা আমরা দেখেছি যে একটা রাষ্ট্রকে দেখতে হবে যে এই রকম ঘটনা সমাজে ঘটবে। রাষ্ট্র এখানে দুইটা কাজ করবে। রাষ্ট্র হচ্ছে প্রিভেন্টিভলি দেখবে যে আমার সমাজ কাঠামোতে, রাষ্ট্র কাঠামোতে কি কি জিনিস করা দরকার, যেটা করলে পরে এই ধরনের ঘটনার মাত্রা, পরিধি এবং এটার বিভৎসতা কমে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রের দায় হচ্ছে ঘটনা ঘটবার পরে জাস্টিস কত সুইফটলি এনশিওর করা যায়। এই দুইটা হচ্ছে জায়গা। প্রথম জায়গা দেখেন, একটা ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন মাত্র 7 মাসের জন্য ক্ষমতা এসছে। ধর্ষণ অথবা কোনো অন্যায় যেন না হয়, এটার জন্য সমাজ কাঠামোতে যা যা করণীয় সেটা আসলে সে 7 মাসে করতে পারবে না, কারণ সে একটা ভঙ্গুর রাষ্ট্র পেয়েছে, যেই রাষ্ট্রের টোটাল ব্যুরোক্রেসি বলেন, বোথ সিভিল অ্যান্ড মিলিটারি, তারা কমপ্লিটলি কলাপস করেছে। রাষ্ট্রের কোনো জাতীয়, স্থানীয়, নির্বাচিত কোনো প্রশাসন প্রতিনিধি নাই। সেরকম একটা জায়গাতে আবার দেশের মানে ব্যাংক হচ্ছে খালি, ট্রেজারিতে কোনো টাকা নাই। সো এইরকম আপনার একটা জায়গাতে যে আমার যে রাষ্ট্র চালাইতে যে আমার দেবী দুর্গার 10 হাত লাগবে, আমার এখানে পুলিশ লাগবে, আমার র্যাব লাগবে, আমার ব্যাংকে টাকা লাগবে, আমার সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি লাগবে, তার প্রত্যেকটা হাত আওয়ামী ফ্যাসিবাদীরা কেটে দিয়ে গেছে। অতএব সেই জায়গাতে দেখতে হবে যে এই ধরনের ঘটনা যেন না ঘটে, তার যে সকল কারণকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হবে, তার প্রত্যেকটা কারণকে ইনফ্যাক্ট আওয়ামী ফ্যাসিবাদীরা ভেঙে দিয়ে গেছে। অতএব এই বাস্তবতায় কোনো প্রতিষ্ঠান নাই, কোনো বিচার প্রার্থীদের যে যাওয়ার জায়গা, পুলিশের কাছে যাওয়া বিচারের জায়গার জন্য, জুডিশিয়ারিতে যাওয়া বিচারের জন্য, থানাতে মেয়েদের সেন্সিটিভ ইস্যুগুলোকে হ্যান্ডেল করবার জন্য যেভাবে মেয়ে বান্ধব পরিবেশ দরকার,
মেডিকেল কলেজগুলোতে এই ধরনের ঘটনা ঘটবার পরে যেই ধরনের মেয়ে বান্ধব স্বাস্থ্যসেবা খাত দরকার, এর প্রত্যেকটা জায়গায় রাষ্ট্রের ঘাটতি আছে। তো এই ঘাটতিগুলোকে ওভারকাম করাটা 7 মাসে যেমন জরুরি না, মানে সম্ভব না, ঠিক তেমনি রাষ্ট্রকে এখন এগুলোর জন্য সিরিয়াসলি অ্যাটেম্প নিতে হবে, যা তার কোথায় কোথায় তাকে এটা অ্যাড্রেস করতে হবে যেন ফিউচার এই ঘটনা না ঘটে। দ্বিতীয় আসপেক্ট হচ্ছে বিচারের জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি পুলিশ খুব সুইফটলি অ্যাকশন নিয়েছে, কাউকে ছাড়া হয় নাই। আত্মীয় স্বজন হওয়ার পরে আমরা জানি আত্মীয়-স্বজনের বিচারে এই বিষয়টি নিয়ে একটু পরে আবার আপনার কাছে বিস্তারিত আলোচনা আসবো। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, এই যে আর যেন এ ধরনের ঘটনা না ঘটে একটু যুক্ত করতে চাই। বিএনপি মহাসচিব একটি বিবৃতি দিয়েছেন নিন্দা জানিয়ে, সেখানে বলা হচ্ছে যে বৈধ সংসদে ধর্ষণের প্রকাশ্যে শাস্তির আইন পাশের দাবি জানানো হয়েছে। শুধু কি আসলে আইন পাশ করে এই ধরনের মানে ঘটনার সম্ভব কিনা, এখানে তো সামাজিক সচেতনতা আছে, দৃষ্টিভঙ্গির বিষয় আছে। দেখুন, আসলে যে কোনো জিনিস ঘটার পরে মানুষ প্রথম যেটা মনে করে এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তির কথা। তো ধরেন আমাদের দেশে এরকম যে কোনো ঘটনা ঘটে এবং যখন কোনো ঘটনা ঘটে তখন আমরা সবাই তার উপর ঝাঁপিয়ে পড়ি। কিছুদিন পরে নানা ঘটনা প্রবাহের কারণে, কারণ প্রতিদিন বাংলাদেশে নানা রকম ঘটনা ঘটে, তো একটা ঘটনার কারণে আরেকটি ঘটনা চাপা পড়ে যায়। এটা একটা বাংলাদেশের বাস্তবতা, যেটা বাস্তবতা। দ্বিতীয়ত হচ্ছে যে একটা সমাজ ব্যবস্থা যদি একটা সুস্থ স্বাভাবিক ধারায় যদি একটা সমাজ ব্যবস্থাকে আনতে চান, তাহলে আইনের প্রয়োগের আগে দরকার হচ্ছে মানুষকে সচেতন করা, যে ধরনের অপরাধ যেন করতে না পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা সমাজে এই ধরনের অপরাধ কি কি কারণে হয় সেই কারণগুলো আগে নির্ণয় করতে হবে এবং তারপরে সেগুলোকে প্রিভেন্টিভ মেজার নিতে হবে। আপনি ডেটারেন্স অর্থাৎ কোনো কারণে একটা ঘটনা দেখিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মানুষকে যতটা না বেশি সেই আইন মানার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে পারবেন, তার থেকে অনেক বেশি করতে পারবেন যদি মানুষকে সচেতন করে তোলেন। আমি আজকে এই অনুষ্ঠানের শুরুতেই আমি মাগুরার যে হতভাগ্য আমাদের সহিংসতার শিকার আমাদের যে শিশু আসিয়া, তার অকাল মৃত্যু এবং আমি মনে করি অকাল প্রয়াণে আমি অত্যন্ত দুঃখিত এবং আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। বিশেষ করে আজকে সোশ্যাল মিডিয়াতে নানাভাবে মেইন স্ট্রিম মিডিয়াতে তার যে বিষয়গুলো দেখে, বিশেষ করে তার একটা অত্যন্ত টাচি তার ভাইয়ের সঙ্গে শেষ মুহূর্তে জীবনের শেষ মুহূর্তে ভাইয়ের প্রতি বোনের যে ভালোবাসা এবং আসিয়ার মার যে আকুতি, আজকে এইটা তো ধরেন আপনার যে কোনো মায়ের সন্তানের জন্য মায়ের যে আকুতি সেটা তো আছেই। তবে একটা জিনিস ভালো যে কথাটি ব্যারিস্টার ফুয়াদ বলেছিলেন সেটা হচ্ছে, দেখেন এই সরকার কিন্তু তাৎক্ষণিকভাবে অ্যাক্ট করেছে। যেমন এই ঘটনার পরপরই কিন্তু নারী এবং শিশু নির্যাতন দমন আইন যেটা 2000 আছে তার কিন্তু এটা সংশোধনী নিয়েছেন এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে 15 দিনের মধ্যে তদন্ত শেষ করে পরবর্তী 60 দিনের মধ্যে বিচার। একটা কথা বলে ভালো, যেহেতু আইনজীবী আইনের কথা আসে, এটাও কিন্তু একটা বিশেষ আইন। আমাদের দেশে বিদ্যমান নারী এবং শিশুদের প্রোটেকশনের জন্য 2000 সালের যে আইন সেটি কিন্তু বিশেষ আইন এবং এখানে কিন্তু একটা বিশেষ প্রক্রিয়া, বিশেষ বিচার প্রক্রিয়া, বিশেষ তদন্ত, নির্দিষ্ট সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া সমস্ত কিছু ছিল। সেটাকে আরও কিন্তু শর্টেন করে নিয়েছে, আরও সংক্ষিপ্ত আকারের মধ্যে যত দ্রুত সম্ভব এই বিচারটা সুনিশ্চিত করার জন্য করেছে। তবে আমি আইনজীবী হিসেবে যেটা মনে করব যে এই ধরনের বাংলাদেশে যে কোনো আইন এরকম ক্ষেত্রে হলে এর অনেকগুলো অ্যাবিউজ হয়, অনেকগুলো কি বলবো যে একটা অপপ্রয়োগ হয়। এই আইনটাও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অপপ্রয়োগ হয়। কদিন আগে আমি লিখেছি, ধরেন এই আইনের মধ্যে কোনো কারণে এই আইনই কিন্তু সে আইন যে কারণে কোনো স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে সাধারণ জখমের জন্য চড়থাপ্পড় মারার জন্য মামলা করতে পারে, কিন্তু দেখবেন স্বামীর সঙ্গে স্ত্রীর গণ্ডগোল, কোনো কারণে ডিভোর্স হয়েছে, দেখা যাবে স্বামীর বাবা মা 14 গোষ্ঠী সবাইকে আসামি করে দেয়। তার মানে এই আইনটার সুযোগ নিয়ে কিন্তু এক ধরনের মানুষের বিচারহীনতা সংস্কৃতি কিংবা বলতে পারেন একটা হয়রানি করার প্রবণতা করতে পারে। আমি সেই ক্ষেত্রে মনে করব যে আসিয়ার এই ঘটনা শুধুমাত্র নয়, একটা বিচারের মধ্য দিয়ে আমরা এমন দৃষ্টান্ত স্থাপন করি যে এর সঠিক তদন্ত হবে এবং সেই তদন্তের মাধ্যমে সঠিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি হবে, যাতে একই ধরনের ঘটনা কেউ ঘটাতে না পারে। এবং আমি প্রত্যাশা করব এবং ইতিমধ্যেই যেটা আমরা জেনেছি যে এই ঘটনার সঙ্গে অভিযুক্ত ব্যক্তিরা গ্রেপ্তার হয়েছেন, তাদের বিচারিক প্রক্রিয়ার মধ্যে তারা 164 আমরা যেটা বলি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি তারা দিয়েছেন। সুতরাং খুব বেশি সময় লাগার কথা না, কারণ ঘটনাটা কিন্তু একেবারে ক্লোজ ডোরের মধ্যে। আইন উপদেষ্টা জানিয়েছেন 7 দিনের মধ্যে বিচার কাজ। এটা আইন উপদেষ্টা সাহেব হয়তো তিনি একটা প্রত্যাশা থেকে বলেছেন আমাদের দেশের বিচার ব্যবস্থার, এই জন্যই তো বললাম যে তবে একথাও কিন্তু সত্যি যেন আমরা বিচার ব্যবস্থাটা এই সুনিশ্চিত করার জন্য আমরা সবাই চাই এটা সুবিচার হোক, কিন্তু সেই সুবিচারটা যেন ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকে, যে সেটা আবার ন্যায় বিচারের মানদণ্ডে যেন উত্তীর্ণ হয়, সেটাও কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হবে। তো আমি আজকে মনে করি যে বাংলাদেশে এই আসিয়ার যে ঘটনা, ধর্ষণের যে ঘটনা, বিভিন্ন সময় ফুয়াদ ঠিকই বলেছিল যে বিভিন্ন সময় বাংলাদেশে যে কোনো ঘটনাকে একটা রাজনীতিকরণ করা হয়। তো এইরকম একটি সময় এই ঘটনাটা একটা নির্মোহভাবে
আমার মনে হয় সবাই নিন্দা জানিয়েছে। আমি এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই, আজকে যখন আসিয়ার মৃত্যুর আজকে থেকে 8 দিন আগে ঘটনা, আমরা দেখেছি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু এই বিষয়টাকে নিন্দা জানিয়েছেন, তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। যেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি অডিও আমি দেখেছি, যেখানে তিনি আসিয়ার মায়ের সঙ্গে কথা বলছেন যে ঘটনার একদিনের মাথায়, এবং সেখানে আমরা দেখলাম যে একজন যুবদলের নেতা রবিউল ইসলাম নয়ন, তাকে সার্বক্ষণিকভাবে কিন্তু তাকে নিয়োগ করা হয়েছে তার পাশে থাকার জন্য। সুতরাং আসিয়া সম্পর্কে, তার ট্রিটমেন্ট সম্পর্কে, তার পরিবার সম্পর্কে যে আপডেট কিন্তু আমরা কিন্তু একটা রাজনৈতিক সোর্স থেকে হলেও আমরা কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু প্রশ্ন করিনি। সুতরাং এইরকম একটি ঘটনা, যে ঘটনাটা সারা দেশের মানুষকে নাড়া দিয়েছে, এবং আমি মনে করি যে আসিয়ার এই মৃত্যু আমাদের শুধুমাত্র আইনজীবী হিসেবে শুধুমাত্র নয়, প্রত্যেকটা নাগরিককে আমার মনে হয় তাদের বিবেককে নাড়া দিয়েছে। আমাদের এখন রাজনৈতিকভাবে, বিশেষ করে আমাদের তরুণ রাজনীতিবিদ যারা আছেন, তাদের উচিত হবে যে সমাজের কিছু কিছু ক্ষেত্রে এমন ঐক্যমত সৃষ্টি করা যারা একই ধরনের ঘটনা শুধুমাত্র না ঘটে, মানে এটাই যেমন সুনিশ্চিত করা, তেমনি মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা, এর মূল কারণগুলো সেগুলো নির্ণয় করা, এবং সে অনুযায়ী সামাজিকভাবে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ বলেন, সচেতনতা বলেন, সেগুলো বৃদ্ধি করা, এটা হবে অন্যতম লক্ষ্য। আবার আপনার কাছে আসবো আব্দুল হান্নান মাসুদ, এই যে 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন, নতুন বাংলাদেশে দাঁড়িয়ে নতুন স্বপ্নের বাংলাদেশ, সেইখানে এই ধরনের ঘটনা, ন্যায় বিচার নিশ্চিত করার জায়গাটা আপনি কি বলবেন তরুণ নেতা হিসেবে? ধন্যবাদ আমার সহ আলোচকদেরকে। আসলে হচ্ছে এখানে বলার মতো তেমন কিছু নেই। যে নৃশংসতা ঘটেছে তার বিপরীতে দাঁড়িয়ে আমরা আসলে হচ্ছে হাই উতাসি করে যাই। আজকে এখানে আশ্বাস দেয়া হচ্ছে যে 90 দিনের মধ্যে বিচার হয়ে যাবে, 90 দিনের মধ্যে রায় পেয়ে যাবে আসিয়া, কিন্তু হচ্ছে তার আগে তনু তো রায় পাই নেই। মুনিয়ার হত্যাকাণ্ডকে কিভাবে হচ্ছে আপনার কিভাবে মুনিয়ার যে হত্যাকাণ্ড ঘটেছে সেটাই কিভাবে তামাচাপা দেওয়া হয়েছে আমরা সেটাও দেখেছি। আমরা দেখেছি যে হচ্ছে এমসি কলেজের সেই ধর্ষণের ঘটনায় কিভাবে অপরাধীরা পার পেয়ে গিয়েছে। আমরা দেখেছি যে হচ্ছে কিভাবে এই দেশের শিক্ষকরাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন ধর্ষণের ঘটনা ঘটেছে, হলের প্রভোস্ট শিক্ষক সেই ধর্ষককে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। তাহলে এই সমাজ ব্যবস্থা যেভাবে আপনারা দীর্ঘ সময় ধরে গড়ে তুলেছেন, শুধু বিচার হয়ে যাবে 90 দিনের মধ্যে একটি ঘটনায়, তারপর এটা বন্ধ হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি না। আমার কাছে এই প্রজন্ম হিসেবে, এই প্রজন্মের একজন মানুষ হিসেবে আমার কাছে মানে হচ্ছে ঘেন্না হয়, এবং হচ্ছে বলতে গেলে হচ্ছে খুবই কষ্ট লাগে যে হচ্ছে আমি আশাবাদী হতে পারি না যে হচ্ছে আসলে এটার পরিবর্তন হতে যাচ্ছে। কারণ সমাজ কাঠামো আপনারা এমনভাবে গড়ে তোলা হয়েছে, শিক্ষা ব্যবস্থা এমনভাবে গড়ে তোলা হয়েছে, অপরাধীকে পার পেয়ে যাওয়ার আইনি ব্যবস্থা এমনভাবে গড়ে তোলা হয়েছে, অপরাধীকে পার পেয়ে যেতে সহযোগিতা করা হচ্ছে। আপনার ধরেন হচ্ছে একটা খুনিকে, আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ঘটনা ধরেন, আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ঘটনায় যারা অভিযুক্ত তৎকালীন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আমাদের সমাজে বিপরীত ধর্মী রাজনীতি মনা একজন সিনিয়র আইনজীবী দেখছিল লড়ছেন। শুধুমাত্র কি মানে হচ্ছে পেশাগত হিসেবে লড়ছেন। আবার একইভাবে দেখছি হচ্ছে আওয়ামী এমপি যে মানে হচ্ছে তার বিরোধী দলীয় নেতাকে ঘরে থাকতে দেয় নাই, বাড়িতে থাকতে দেয় নাই, সেই এমপিকে অ্যারেস্ট করার পরে সে এমপির পক্ষে কোর্টে লড়াই করতেছেন। আবার সেই বিএনপি, আমি ডিরেক্টলি বলি, আওয়ামী লীগ সভাপতি যে এমপি ছিল সে বিএনপি সভাপতি, তৎকালীন সভাপতি, সে এখন আবার হচ্ছে অ্যাজ এ অ্যাডভোকেট সে ওই এমপির পক্ষে লড়তেছেন, ওকে কীভাবে বের করে আনা যাবে। এরকম অহরহ ঘটনা ঘটছে। কালকে আসিয়ার জন্য আজকে 10 দিন পর্যন্ত কোনো আইনজীবী নাই, ফেসবুকে পোস্ট হবে যে হচ্ছে আসিয়ার দর্শকদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি, কিন্তু যখন এটা ধামাচাপা দিয়ে পড়ে যাবে দেখবেন যে 15 দিন পর ঠিকই একজন আইনজীবী, একদম বড় মাপের আইনজীবী দাঁড়ায় যাবে। আপনার মিডিয়াও অনেক ক্ষেত্রে এই খবর প্রচার করতে সাহস করবেন না যে হচ্ছে আসলে আমি কি এটা প্রচার করবো নাকি করবো না, একটা আমি কি চাপে পড়বো নাকি পড়বো না। তো এই যে ব্যবস্থাটা দীর্ঘদিন ধরে যেটা গড়ে উঠছে সেটা নিয়ে যত কথাই বলা হোক, একটা চাপে পড়লো। তনু হত্যাকাণ্ডের কথা ধরেন, তনু হত্যাকাণ্ডের পরেও দ্রুত বিচার হয়ে যাবে, দেশব্যাপী আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, কি লাভ হয়েছে? আচ্ছা কত বছর হয়েছে? 9 বছর হয়েছে, তনু হত্যাকাণ্ডের কোনো বিচার হয়েছে? তো এই জায়গায় আমি মনে করি একেবারে ধরে গোড়া থেকে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করতে হবে। আমার যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আমাদেরকে পড়ায় যে হচ্ছে খাল দখল করা, দখল করা, এগুলো হচ্ছে যায় না, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খাল দখল করা, দোকানপাটের ইনকাম দিয়ে সেই শিক্ষকরা কিন্তু চলে।
এবং যে শিক্ষকরা ধর্ষণের বিরুদ্ধে কথা বলে তারা যখন যে ক্ষমতায় থাকে তাকে সেফটি দেওয়ার জন্য, তাকে সেফলি পার করার জন্য যে কোনো ধরনের হামলা, যে কোনো ধরনের জঘন্য ঘটনাকে তারা ধামাচাপা দিয়ে দেয়। সুতরাং আপনি শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আইনি প্রক্রিয়া থেকে শুরু করে প্রত্যেকটা ব্যবস্থায় এত আইনি ফাঁকফোকর রয়েছে এবং হচ্ছে এই ফাঁকফোকরের কারণে যত বড় অপরাধী হোক সে পার পেয়ে যেতে পারে। আবার আপনার কাছে আসবো, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এই যে তনুরা বিচার পায়নি, মুনিয়া বিচার পায়নি, আসিয়া কি বিচার পাবে? সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিচার তো পাবে, এটি আমরা প্রত্যাশা করি। আর বিশেষ করে ধরেন আমরা সবসময় যদি অতীতের এক্সাম্পলই সামনে নিয়ে আসি, তাহলে আমরা সামনে কি করতে চাই এবং মানুষের প্রত্যাশা, সেটার সাথে তো তাহলে একটা সামঞ্জস্যপূর্ণ নতুন বাংলাদেশ আমরা যেটা প্রত্যাশা করি সেটা মিলবে না। অতীতে হয়নি, এখন হবে না, সেটা আমরা বিশ্বাস করতে চাই না, আমরা প্রত্যাশাও করি না। তনুর বিচার হয়নি, প্রিভিয়াস একটা গভর্নমেন্ট ছিল, তাদের আমরা জানি যেহেতু তাদের সমর্থক কিংবা রাজনীতির সাথে সংশ্লিষ্ট অনেকের ইনভলভমেন্ট বা যারা তাদের ইন্টারেস্ট সার্ভ করেছে তাদের অনেকের ইনভলভমেন্টের কারণে হয় নাই, কিংবা সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার। এখন তো সেই সরকার নেই, ওয়াই নট এখন হবে না কেন? এখানে ধরেন আমাদের ছোট ভাই হান্নান মাসুদ কথা বলছে, আমি বলছি, ফুয়াদ ভাই বলছে, নিশ্চয়ই কাজল ভাই বলছে, আমরা সবাই মিলে কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই পরিবর্তিত পরিস্থিতির সরকার গঠন করেছি। আমাদের সমর্থনে এই সরকার আছে। তাহলে এই সরকারের কাছে বিচারের জন্য কেন আমরা হাহাকার করব? কেন আমার রাজপথে মিছিল নিয়ে দাঁড়াতে হবে? কেন আমাদের আবার সেই জুলাইয়ের মতো, এই যে বিশেষ করে আসিয়ার ঘটনা নিয়ে সাথে আন্দোলন হয়েছে, তোলপাড় হয়েছে, একটা সস্তা পলিটিক্সের জায়গা থেকে যদি আমরা মানববন্ধন বিক্ষোভ করি রাস্তায়, সেই ক্ষেত্রে আমাদের নেতাকর্মীরা উজ্জীবিত হবে, সাংগঠনিক একটা তৎপরতা, মানে এই ইস্যু দিয়ে হলেও। কিন্তু এখন তো জাস্টিসের জন্য আমাদের রাস্তায় দাঁড়ানোর কথা না, এখন তো পলিসি লেভেলে হান্নান মাসুদ জুনিয়র একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও তার পলিসি লেভেলে কাজ করার সুযোগ আছে। সরাসরি তাদের আন্দোলনের প্রতিনিধি ছাত্র নেতৃবৃন্দ সরকারে আছে। কাজল ভাই কোর্টের কিংবা বিচার ব্যবস্থার আমার মনে হয় যে একটা জটিল কোনো ইস্যু হলে কাজল ভাইদের মতামত নেবে। সে বারের নির্বাচিত আপনার সাধারণ সম্পাদক, একাধিকবারের, এবং একজন এই সময়ের বিশেষ করে বিএনপির মতো একটা প্রমিনেন্ট দলের সিনিয়র নেতা। ফুয়াদ ভাই একটা ইয়ং পার্টির চেয়ে তার মানে যে ভয়েস এবং তার যে জানাশোনার পরিধি, সেখানে বিভিন্ন মহলে তার একটা গ্রহণযোগ্যতা আছে। একটি নির্ধারিত বিরতিতে যাচ্ছে, বিরতির পর আবার আপনার কাছে ফিরবো আলোচনা, একটু নির্ধারিত বিরতিতে যাচ্ছে। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন একটি ছোট বিরতি, সাথে থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন। নুরুল হক নূর, আপনি বলছিলেন যে এখন তো আসলে নতুন যে সরকার, নতুন যে প্রত্যাশা জায়গাটা রাজপথে থাকার দরকার ছিল, কিন্তু কেউ কেউ বলতে চান যে এই আলোচনাটা আছে যে আমলাতন্ত্রে, পুলিশের সব জায়গায় তো এখনো ভঙ্গুর অবস্থা, সেই জায়গায় এক ধরনের কর্তৃত্বহীনতার কারণে ধর্ষণ বলি অপরাধ প্রবণতা বাড়ছে, অপরাধ বাড়ছে। না, আমাদের ভয়েসটা রাখাটা জরুরি, প্রতিবাদ আমাদের চালিয়ে যেতে হবে, কিন্তু প্রতিবাদের ধরন এবং প্রক্রিয়া নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আমরা কি এখন আগের মতো রাস্তায় আন্দোলন সংগ্রাম করে, রাজপথ ব্লক করে, প্রতিবাদ করে আবার একটা গ্রুপকে অন্য দিকের অস্থিরতা তৈরি করার সুযোগ দিব কিনা? আপনি যেটা বলছেন আমলাতান্ত্রিক জটিলতা, প্রশাসনিক জটিলতা, এইটা আমি 1 তারিখে দেশের বাইরে গিয়েছিলাম, সেখানে এয়ারপোর্টে একটা মানে হচ্ছে কি বলবেন একটা নিদর্শন পেয়েছি। বিকজ আগের সময় ওই যে আমার যেতে আসতে ওইভাবে একজন অফিসারের রুমে বসাই রাখতো, আমার নামে কি কি অভিযোগ আছে কিংবা ব্ল্যাক লিস্ট কিনা এগুলো দেখতে হতো। তো এই পতনের পরে আবার আমি যখন গেলাম তখন ওই বসদের ক্লিয়ারেন্স দিতে হয়েছে, আমি দেশের বাইরে যাব এখনও বসদের ক্লিয়ারেন্সের জন্য আমাকে ওয়েটিংয়ে বসাই রাখতে হয়েছিল। তো তার মানে বুঝতে পারলাম যে এই যে আপনার যে এই দেশ থেকে এতজন যে পালিয়ে গেল, এই যে এয়ারপোর্টে যারা কর্মরত এরা প্রত্যেকে সহযোগিতা করেছে। এবং প্রশাসনের মধ্যে এই একটা গোষ্ঠী যে ফাঁসিবাদের আপনার বেনিফিট দেওয়ার জন্য যে আছে, যেটা আপনার ক্যান্টনমেন্টেও 626 জন নিরাপদের থেকে আবার তারা পালিয়ে গিয়েছিলেন। আমরা শুনলাম আরাফাত গ্রেপ্তার হয়েছিল, হাসান মাহমুদ গ্রেপ্তার হয়েছিল, আবার দেখলাম তারা বেলজিয়ামে চলে গেলেন কিংবা আরাফাতও নিরাপদে চলে গেলেন। এই প্রশাসনকে আমরা কিংবা সরকারি বিভিন্ন সেক্টরকে আমরা এখন এটা ঠিক যে ফ্যাসিবাদের দোষর মুক্ত করতে পারিনি। এবং আমি আমার এই অভিজ্ঞতাটা বললাম যে আমি যদি এই পরিস্থিতির এখনো শিকার হই, অন্যদের কি অবস্থা আপনি ভাবতে পারেন। এমনকি আমাকে সহযোগিতা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র যারা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি করতো, এরকম একটা ভাই এসেছিল, তিনি আমাকে কেন, আমার সাথে তার কি সম্পর্ক, তিনি কেন আমার পাসপোর্ট নিয়ে ওখানে গেলেন, তাকে এক প্রকারের জেরার সম্মুখীন হতে হয়েছে।
তার মানে আমি ভাবলাম যে এয়ারপোর্টের এখন এই অবস্থা। তো সেই জায়গা থেকে আপনি যেটা বলেছেন, হ্যাঁ আমরা একটু সরকারকে আপনার একটু স্থিতিশীল হওয়ার জন্য, গুছিয়ে ওঠার জন্য আমরা একটু সময় দিচ্ছি, কিছু ক্ষেত্রে শিথিল হচ্ছি, এইটার আপনার ফায়দা নিয়ে ওই যে এই শাহবাগের এই তথাকথিত গণজাগরণ মঞ্চের সেই সময় যারা ইন্ডিয়ান এজেন্ডায় আপনার এখানে একটা প্রেক্ষাপট তৈরি করেছিল, ওই যে দেখলাম কয়েকজন আবার ফায়দানের জন্য মশাল মিছিল হাতে দাঁড়িয়ে গিয়েছিল, তখন এই আমাদের আবার এই দুর্বলতার সুযোগে তারা আবার রাস্তায় দাঁড়িয়ে একটা সুবিধা নিতে পারে। সেই জায়গা থেকে প্রতিবাদটাও আমাদের বজায় রাখতে হবে। সেটা কাজল ভাই কোর্ট থেকে রাখবে, আমরা পলিটিক্যাল লিডাররা আমাদের ফোরাম থেকে রাখবো, আপনারা জার্নালিস্টরা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে রাখবেন। এবং বিচারের প্রশ্নে যেটা আমরা মনে করি যে আপনারা জানেন যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 2019 সালে 28 বছর পরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু হল সংসদ নির্বাচন হয়েছিল, সেই সংসদের শেখ তাসনিম আফরোজ ইমি নামে একজন মেয়ে শামসুন্নাহরের ভিপি নির্বাচিত হয়েছিলেন। আজকে 6 দিন যাবৎ শাহবাগে এই ধর্ষণের বিচার এবং এটা যেন দ্রুত এই জটিলতা নিরসন করে নিষ্পত্তি করা যায়, এর দাবিতে 6 দিন ধরে টানা অবস্থান নিচ্ছে। আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি যে এখানে এই যে সরকারের 4 জন নারী উপদেষ্টা আছে এবং তারা প্রত্যেকে, আমি মনে করি অন্যান্য সময়ের পলিটিক্যাল নারী নেতৃত্বের চেয়ে তাদের মধ্যে সহমর্মিতা, সহানুভূতিশীলতার জায়গাটা বেশি থাকার দরকার ছিল। ধরেন রেজন আপার কথা বলেন, তারা দীর্ঘদিন ধরে এই সোশ্যাল অ্যাক্টিভিজমের সাথে ইনভলভ, কিংবা আরো অন্যান্য যারা আছে আমাদের এই শারমিন মুর্শিদ আপা, নুরজান আপা, কিন্তু এইরকম একটা বিশ্বদের একটা মেয়ে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় এই মেয়েটা একটা প্ল্যাকার্ড ক্যারি করার কারণে ডিবি কার্যালয়ে তাকে হেনস্থার শিকার হতে হয়েছে, একজন নারী উপদেষ্টা গেল না। এই প্রেস ক্লাবে আমরা এতগুলো শিক্ষক, আপনার স্বাস্থ্যকর্মী, বিভিন্ন কমিউনিটির লোকজন দাবি দেওয়া নিয়ে আসছে। আচ্ছা, আমরা শুরুর দিকে সরকারকে হেল্প করার জন্য আমরা গেলাম যে 2-4 মাস সরকারকে সেটেল ডাউন হতে দেন, আপনারা এত আন্দোলন করেন, একটু সময় দেন। কিন্তু সরকার পরবর্তীতে তাদের সেই দাবি দেওয়াগুলো যৌক্তিগত সরকারে ডিল করতে পারলো না। এমনকি তারা আওয়ামী লীগের মতো শিক্ষকদেরকে পেটাতে পুলিশকে লেলিয়ে দিচ্ছে, আপনার এই গরম পানি ছেড়ে তাদেরকে উঠিয়ে দেওয়ার এই ধরনের দুর্বৃত্তপনা করছে। এইগুলো তো আমরা সমর্থন করতে পারি না। এবং এই উপদেষ্টাদের মধ্যে এই দায় এবং দরদের যে মনোভাবটা, এইটা আমরা দেখতে পাচ্ছি না, এইটা আবার আমাদেরকে ভাবিয়ে তুলছে। তো তাহলে এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, তারা যেন ব্যর্থ না হয় সেজন্য আমরা ড্রাইভ দিতে চাই, কিন্তু সরকার নিজের কারণেই কিন্তু একটা ব্যর্থতার দিকে যেতে চাচ্ছে, যার ফলে এই ধর্ষণের ইস্যুকে কেন্দ্র করে আজকে সারা বাংলাদেশ একেবারে বিক্ষুব্ধ অগ্নি স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠেছে। জি, আবার আপনার কাছে আসবো। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিচারের প্রক্রিয়াটি নিয়ে আপনি কথা বলছেন, আমি একটু যুক্ত করতে চাই যে আপনিও কি দায় এবং দরদের মনোভাবের ঘাটতি দেখেন কিনা? প্রথম কথা হচ্ছে প্রতিবাদ নিয়ে একটু কথা বলি। একটা হচ্ছে যে কোনো একটা ইনসিডেন্ট ঘটলে নাগরিক অধিকার যদি ক্ষুণ্ণ হয়, তাহলে অবশ্যই দেশের নাগরিকদের এবং অংশীজন, রাজনৈতিক দল সবার সেখানে প্রতিবাদ করবার একটা অধিকার আছে এবং সেটা করতে হবে ন্যায্যত। কিন্তু এই ধর্ষণের ঘটনা ঘিরে গত 6 দিনে আমরা যে প্রতিবাদগুলো দেখতে পাচ্ছি, এগুলো আসলে টিপিক্যাল প্রতিবাদ না। এবং যেই সকল লোকদের মুখে যেই সকল শব্দ শুনছি এবং যেই সকল গণমাধ্যম, কোনো পত্রিকায় দেখছি যে 3টা 4টা 5টা পর্যন্ত নিউজ করেছে ফার্স্ট পেজে, 1 পেজে করে ফেলেছে। ভাবখানা এরকম যে বাংলাদেশে কোনোদিন আওয়ামী লীগের আমলে ধর্ষণ হয়নি 16 বছরে, সাডেনলি এই ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের সব মেয়েরা, শিশুরা অনিরাপদ হয়ে গেছে, এরকম একটা ঘটনা ঘটেছে। যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী কদিন পর দেখবেন 1-2টা ছিনতাই হয়, ছিনতাই হওয়ার পরে সাডেনলি মব জাস্টিস, এটা সেটা হয়ে, মানে ভাব খারাপ যে বাংলাদেশ রাষ্ট্রটা একেবারে ভেঙে গেল, সুইজারল্যান্ড ছিল উগান্ডা হয়ে গেছে। তো এই বাস্তবতায় দেখতে হবে যে আসলে কোনটা প্রতিবাদ এবং কোনটা আসলে স্যাবোটাজ। এবং আমরা পরিচ্ছন্নভাবে দেখতে পাচ্ছি যে আজকে সেক্রেটারি জেনারেল আসছে আপনার জাতিসংঘের, এবং এই সময়টাকে কেন্দ্র করে শনিবার দেখলাম যে সোকল্ড গণজাগরণ মঞ্চ আবার কর্মসূচি দিয়েছে। তাহলে পরিচ্ছন্নভাবে একটা পরিবেশ ক্রিয়েট করবার চেষ্টা করা হচ্ছে যে শাপলা এবং শাহবাগের যে ডাইকটমিটা এক্সিস্ট করেছে, সেই বাংলাদেশে জঙ্গিবাদ, মৌলবাদ, বাংলাদেশে নতুন করে ভারত বিদ্বেষী রাজনীতি, ভারতের অখণ্ডতা নষ্ট হতে পারে, এই ধরনের রাজনীতি, যেই বয়ানগুলো আমরা 2003, 4, 5, 6 দেখেছি, এবং তখনকার বিএনপি জামাতের সরকারকে আন্ডারমাইন করেছে সিরিয়াসলি। ঠিক একই প্রপাগান্ডা মেশিন, একই ভাষায়, একই ব্যক্তিরা এবং সিমিলার ক্যারেক্টার একইভাবে এই কাজগুলো করে যাচ্ছে। অতএব গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটা নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, এটা নিয়ে আমাকে প্রতিবাদ করতে হবে, এটার ন্যায্যতা চাইতে হবে। কিন্তু এটার কতটুকু প্রতিবাদ, কতটুকু রাষ্ট্র অ্যালাউ করবে, আর কতটুকু হচ্ছে স্যাবোটাজ এবং প্রপাগান্ডা, সেটা রাষ্ট্রকে খুব ডিসাইসিভলি ফেস করতে হবে।
যে শাপলা এবং শাহবাগের রাজনীতিকে কারা সোশ্যাল মিডিয়াতে এবং রাজপথে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে, কারা বাংলাদেশকে আবার নতুন করে জঙ্গি তকমা দিয়ে ওয়ারান টেররের ডিসকোর্সের সেই ফ্র্যাগমেন্টেশনে পাঠানোর চেষ্টা করছে, সেইটা তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে ডিসাইসিভলি ফেস করতে হবে। তৃতীয়ত আমরা যেটা দেখলাম প্রতিবাদ নিয়ে এমন এমন মানুষদেরকে এবং ঘটনাগুলোকে আমরা দেখলাম যে পুলিশের গায়ে হাত দিচ্ছে, তো ক্রিমিনাল অফেন্স। পুলিশ দায়িত্ব পালন করছে, সে যদি দায়িত্ব পালনরত অবস্থায় বাড়াবাড়ি করে, এই বাড়াবাড়ি হ্যান্ডেল করার নিজস্ব আইন আছে, তার ডিপার্টমেন্টাল আইন আছে, তার প্রসিডিউরাল আইন আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ আইন আছে এবং ফৌজদারি অপরাধ আছে। কিন্তু ব্যক্তি তার গায়ে হাত দেওয়া, যেভাবে মব ঘিরে ধরে পুলিশের অফিসারদেরকে মারছে, পুলিশের দায়িত্বরত এসআই কনস্টেবলের গায়ে হাত দিচ্ছে, লাঠিপেটা করছে, মেয়েরা দেখলাম মানে উত্ত্যক্ত করবার চেষ্টা করছে, পুলিশের গায়ে হাত দিয়ে বলছে আপনি আমাকে টাচ করবেন না। মানে কত বড় মানে গাঁজা না খেয়ে এই ধরনের আচরণ করা সম্ভব না। কোনো ভদ্র পরিবারের ভদ্র মেয়েরা প্রতিবাদ করতে গিয়ে এই ধরনের আচরণ করে না। তো সেই জায়গায় এই ক্যারেক্টারগুলোকে আমরা গণজাগরণ মঞ্চের সেই ফ্যাসিবাদী আন্দোলনে আমরা দেখেছি। অতএব তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে, প্রশাসনকে ডিসাইসিভলি ফেস করতে হবে। প্রয়োজনে আগামী 24 ঘন্টা 48 ঘন্টা যে কদিন সেক্রেটারি জেনারেল এখানে আছেন, মিছিল মিটিং প্রতিবাদকে লিমিট করে দিতে হবে এবং জোন করে দিতে হবে। এই জোনের বাইরে মিছিল মিটিং করবে, মিরপুরে গিয়ে করবে, পল্লবীতে গিয়ে করবে, মাগুরায় করবে, সেটাই এগুলো করবে। কারণ বিচারের পথ তৈরি করবার কোনো জিনিস রাষ্ট্র করে না, এটা বাকি নাই, প্রত্যেকটা জিনিস করেছে। অতএব এই সময়টাতে এই ধরনের প্রতিবাদ করাটা খুবই অন্যায্য। গ্রেফতার হয়ে যাওয়ার পরে এবং সরকার যখন কথা দিয়েছে তারা এটা করবে। বিচারের প্রশ্ন হচ্ছে যে অনেকেই খুব এই ধরনের ঘটনা ঘটলে দ্রুত বিচার করতে হবে, 3 দিনে করতে হবে, 7 দিন করতে হবে। বিচারটা T20 ম্যাচ না, কোনো বিচার T20 ম্যাচ না। দেখবেন যে হাসিনার বিচার নিয়েও যখন আমরা কথা বলি অনেকেই ফ্রাস্ট্রেশন শো করে, 7 মাস হয়ে গেছে, আইসিটি তো এখনো কোনো কিছু করতেছে না, কারো এখনো ফাঁসি হয় নাই, বিচার হয় নাই। তাহলে আবার দ্রুত বিচার করলেও তো আপনি ওই যে জায়েদ আল মালুমের মতো যে আমি খারায়া যাবো আপনি আমার বয় দিবেন, ওই স্কাইপ গেটে ওই নাসিমউদ্দিন না নিজামুদ্দিন কি সব বাটপাট টাইপের জাজ ছিল, খায়রুল হকের মতো কুলাঙ্গাররা বিদেশ থেকে বিচারের রায় লেখা নিয়ে আসবে, এরকম বিচার তো আমরা চাই না। অতএব 1 দিন, 3 দিন, 7 দিন, 10 দিন, 90 দিনের সেট বেঁধে দিয়ে কোনো বিচার হয় না। বিচারের ন্যায্যতার প্রশ্ন হচ্ছে ইনসাফের নিজস্ব গ্রামার আছে, ইনসাফের নিজস্ব সময়সূচি আছে, স্ট্যান্ডার্ড মাথায় রাখতে হবে এবং দ্রুত বিচার করবার দায়ের মধ্য দিয়ে কিন্তু অবিচার হওয়ার সম্ভাবনা আছে, মিসক্যারেজ অফ জাস্টিস আছে। অতএব সেই জায়গাতে রাষ্ট্রকে মাথায় রাখতে হবে যে প্রতিবাদী জনতা যারা আছে তারা এই দাবিটার ভিতরে একটা স্যাবোটাজ করছে এবং রাষ্ট্রকে বাধ্য করছে একটা অবিচার অন্যায় করবার মধ্য দিয়ে। প্রকাশ্য ফাঁসি দেওয়ার প্রশ্ন আসছে কেন? এখানে কি শারিয়া কোর্ট আছে নাকি যে জুমার নামাজের পরে ধর্ষকদেরকে পাথর মেরে স্ল্যাশ করে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়, প্রকাশ্যে মারা হয়? এটা হয় নাকি? তখন এরাই তো আবার প্রতিবাদ করবে যে বাংলাদেশে মব জাস্টিস হচ্ছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বিচার হচ্ছে না। যেখানে জাতিসংঘের রিপোর্টে পরিষ্কার করে বলা হয়েছে তারা রাজনৈতিক দলের নিষিদ্ধতা হোক, এটা তারা চায় না, ঠিক একইভাবে কোনো আসামি যাদেরকে এই আওয়ামী ফ্যাসিবাদের জন্য গ্রেফতার করা হয়েছে কারো ফাঁসি হোক, এটাও কিন্তু তারা চায় না। অতএব সেই জায়গাতে বিচারের গ্রামার ফলো করেই ন্যায্যতা এনশিওর করতে হবে। জি, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, যে কোনটা দাবি, কোনটা প্রতিবাদ, কোনটা স্যাবোটাজ, এবং এই যে দ্রুত বিচারের নামে যেন আবার ন্যায় বিচার হারিয়ে না যায় বা না, এটা তো খুব স্বাভাবিক কথা। কারণ আপনি খেয়াল করে দেখবেন যে 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি এবং নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি বলে আমরা কিন্তু স্বাধীনভাবে আপনার এখানে মিডিয়া হাউসে এসে কথা বলতে পেরেছি। কোনো মানুষের, আমার মনে হয় বাংলাদেশের দীর্ঘদিন পরে বাংলাদেশের যে কোনো শ্রেণীর মানুষ, যে কোনো ব্যক্তি, তারা কিন্তু সবচেয়ে স্বস্তির সঙ্গে কথাগুলো বলছে, মন খুলে কথা বলছে। এই যে একটা স্বাধীনতা, এই যে স্বাধীনতা ভোগ করার, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এবং আমার মনে হয় সেই কারণে যেহেতু মানুষ খুব স্বাধীন, যে কেউ কথা বলতে পারে, সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের মানুষ অনেক বেশি অ্যাক্টিভ, সুতরাং যে কোনো ঘটনা কিন্তু তাৎক্ষণিকভাবে মানুষের নলেজে চলে আসছে। এবং আপনি দেখবেন যে সব কিছুর কিন্তু ভিডিও ফুটেজও কিন্তু আমার যে কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমরা ঘটি। যেমন শাহবাগের যে ঘটনাটা ঘটলো, যেমন এখন অনেক পুরনো কথা, নতুন কথা, এই সমস্ত বিষয় আছে। মূল কথা হচ্ছে যে সরকার এবং যে থাকবেন না কেন সরকার, আইন অনুযায়ী সরকার একটা করছে কিনা, তার যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করছে কিনা। আমরা আসিয়ার ঘটনাটা যদি দেখি তাহলে সরকার এই ঘটনাটাকে এত বেশি গুরুত্ব দিয়েছে যে তারা কিন্তু আইন সংশোধন পর্যন্ত করেছে। তো তাহলে সরকারের পক্ষ থেকে সেটা করেছে, আসামি গ্রেপ্তার করা, তাকে বিচারে সোপর্দ করা, আইন সংশোধন করা, সুতরাং এগুলো সরকারের পক্ষ থেকে।
কিন্তু এরকম একটি ঘটনাকে এমন একটি সময়, যে সময় আমরা সবাই মনে থাকি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে, সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে, 5ই আগস্ট 2024-এর মাধ্যমে পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কিন্তু যারা প্রত্যাশা করবেন, যারা প্রতিবাদ করবে, তাদের প্রতিবাদের ভাষা কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলের সময়কার প্রতিবাদের ভাষা একরকম হবে না। প্রথম কথা হচ্ছে, বিগত 15 থেকে 16 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ কোনো প্রতিবাদই করতে পারেনি। বাংলাদেশে এমন ঘটনা, উল্লেখযোগ্য আলোচিত অনেক ঘটনা ঘটেছে। আপনারা সাংবাদিকদের সাগররুনি হত্যাকাণ্ডের ঘটনার উপরে, যেখানে তৎকালীন সময় স্বরাষ্ট্রমন্ত্রী 3 দিনের মধ্যে সেই বিচার করার কথা, আসামি গ্রেপ্তার করা পর্যন্ত, আজকে কিন্তু সেটা হয়নি। শুধুমাত্র তাই হয়নি, আমার যতটুকু মনে আছে যে তৎকালীন প্রধানমন্ত্রী, প্রধান, তিনি এও বলেছিলেন যে কারো বেডরুম পাহারা দেওয়া কিন্তু আমার সরকারের দায়িত্ব না। তো আপনি সেরকম কথাটা কিন্তু মানুষকে ভুলে গেলে হবে না। সুতরাং আজকে যারা, আমার কাছে মনে হচ্ছে যে আসিয়ার মতো ঘটনা, আসিয়ার এই দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে অনেকের ভাষা এবং অনেকের প্রতিবাদের স্পিরিটটা এমন মনে হচ্ছে যে তারা একটা কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আসছে, এবং সেই উদ্দেশ্যটা ন্যায় বিচার প্রতিষ্ঠা না, আসিয়ার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সুবিচার সুনিশ্চিত করা না, বরং এই ঘটনাটাকে পুঁজি করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা। আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক সচেতন ব্যক্তি, বিশেষ করে তরুণ নেতৃত্ব নুরুল হক নূর, দীর্ঘদিন পরে সেই ফ্যাসিবাদ আমলের সময় ডাকসু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ভিপি আব্দুল হান্নান মাসুদ, 5ই আগস্টের আন্দোলনের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তার যে ভূমিকা, ব্যারিস্টার ফুয়াদ, ফ্যাসিবাদের মধ্যে যারা খুব শক্তভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তাদের কাছে কিন্তু মানুষের অনেক বেশি প্রত্যাশা, এবং আমি মনে করি তাদের সবার থেকে আমি সিনিয়র, সুতরাং আমারও তাদের কাছে প্রত্যাশা। আমি মনে করব যে বাংলাদেশের মানুষ যে কোনো ঘটনা হঠাৎ করে কিন্তু রিয়াক্ট করবে না। আমি প্রত্যাশা করবো সাধারণ নাগরিকদের কাছে যে দেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, বিশেষ করে আমি প্রত্যেকের কাছে এই কথাই বলতে চাই, আমার নিজেরও সে অভিমত, আমরা কিন্তু একটা আপৎকালীন সময় পার করছি। দীর্ঘদিনের ফ্যাসিবাদী ব্যবস্থার মাধ্যমে গণতন্ত্র উত্তরণের পথে আমরা যাচ্ছি। সামনে নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা বন্দোবস্ত বাংলাদেশে তৈরি হবে। সুতরাং এরকম একটি অন্তর্বর্তীকালীন সময় থেকে যারা কাজ করবেন, আপাত দৃষ্টিতে তারা হয়তো সরকারের বন্ধু, রাষ্ট্রের বন্ধু মনে করবেন, কিন্তু তারা যদি এই রাষ্ট্রের বন্ধুত্বের ছলে, শ্রদ্ধাবরণে যদি রাষ্ট্রের জন্য ক্ষতি করতে চান, আমাদের স্পিরিটটাকে ধ্বংস করতে চান, আমার মনে হয় মানুষের তার বিরুদ্ধে প্রতিবাদ করার সময় এসে গেছে। জি, আব্দুল হান্নান মাসুদ, শাপলা ও শাহবাগের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা, জাতীয় নাগরিক পার্টি কতটা সচেতন? দেখেন, জাতীয় নাগরিক পার্টির সচেতনতার চাইতে বড় বিষয় হচ্ছে আসলে রাজনৈতিক দলগুলো কতটা সচেতন, এবং হচ্ছে এই দেশের মানুষ কতটা সচেতন। সবকিছু যদি আমরা পার্টি এবং হচ্ছে কিছু ব্যক্তিদের উপর ছেড়ে দিই, দায়িত্ব ছেড়ে দিলে এই দেশে পরিবর্তনগুলো আসবে না। আজকে যেমন হচ্ছে আমার নিজের এলাকা থেকে 8 জন মানুষ চলে এসেছে, মানে হচ্ছে 8 জন মানুষ এসেছে ঢাকায় ভাড়া দিয়ে, যাদের আসা যাওয়াতে ভাড়া যাওয়া হচ্ছে 15 থেকে 20 হাজার। তাদের অভিযোগ হচ্ছে তাদেরকে 5 জন লোক মিলে তাদের কাছ থেকে চাঁদাবাজি করে এবং হচ্ছে তাদেরকে মারে, হামলা করে, হয়রানি করে। আমি বললাম যে এই 8 জন মানুষ মিলে আপনার 5 জনের প্রতিবাদ করতে পারলেন না, আপনার এখানে ঢাকায় চলে আসছেন 15,000 টাকা খরচ করে, এটা কেমন হচ্ছে? তো হচ্ছে মানুষের এই যে ভয়ের সংস্কৃতি চালু করে মানুষের কাছ থেকে এখনো সবকিছু কেড়ে নেয়া, সেটা এখনো চালু আছে। আপনার 1000 মানুষজনের মধ্যে একজন ছুরি নিয়ে দাঁড়িয়ে একজনের পকেট থেকে ছিনতাই করে নিয়ে যাচ্ছে, সেই ইয়েটা চেঞ্জ হয়নি। কিন্তু এই মানুষগুলো আজ থেকে 5 মাস আগে, 7 মাস আগে কিন্তু গুলির সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল। এই পরিবর্তনটা আসলেই হচ্ছে, আমি আমার জায়গা থেকে যেটা মনে করি, আমি যেটা দেখি আসলে হচ্ছে আপনার বেশি দিন দেরি নেই, আরেকটা বিপ্লব দরকার, আরেকটা বিপ্লব হবে। যে বিপ্লবের মধ্য দিয়ে এই যে আমরা আজকে প্রয়াত হলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আরফিন সিদ্দিকী, যিনি হচ্ছে ছাত্রলীগের ছেলেদেরকে নিয়োগ দেওয়ার জন্য 16 কি 24টা নতুন নতুন ডিপার্টমেন্ট খুলেছেন ওনার ভিসি থাকাকালীন সময়ে। এই ছাত্রলীগ নেতাগুলোকে এখনো কিন্তু হচ্ছে আপনি শিক্ষক বানিয়েই রেখেছেন, তাদেরকে রেখে আপনি রাষ্ট্র সংস্কারের কথা বলছেন। আপনি কিন্তু হচ্ছে গত 16 বছর ধরে টেস্ট করে, ডিএনএ টেস্ট করে ছাত্রলীগগুলোকে আপনি বিশেষ কারা বানিয়ে প্রশাসনে বসিয়েছেন, সচিব পর্যন্ত নিয়ে গেছেন, অতিরিক্ত সচিব পর্যন্ত নিয়ে গেছেন। এখনো তাদেরকে রেখেই আমাদের হচ্ছে এই প্রশাসন ব্যবস্থা চালানো হচ্ছে। শুধু তাই নয়, সেই আওয়ামী লীগের যারা একদম প্রতিটা ওয়ার্ড পর্যায় থেকে মানুষের উপর অত্যাচার নির্যাতন করতো এবং চাঁদাবাজি করতো, দখলদারিত্ব করতো, তাদের পক্ষ থেকে আপনি মনে থাকার কথা 28 অক্টোবরকে কেন্দ্র করে বিএনপির 3 দিনে প্রায় 10,000 নেতাকর্মী অ্যারেস্ট করা হয়েছে। এত বড় একটা অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের 500 কি 1000 অ্যারেস্ট হয়নি। তাহলে হচ্ছে আপনি 500-1000 অ্যারেস্ট করতে পারেন, এতগুলা চাঁদাবাজ, এতগুলা অত্যাচারী, এতগুলা নির্যাতক, এদের যে এখন পর্যন্ত আজ পর্যন্ত এদের একটা সংখ্যা
অ্যারেস্ট হয় নাই, বিচারের মুখোমুখি হচ্ছে না, এরা সবাই কোথায় আছে? প্রত্যেকে এলাকায় আছে, অধিকাংশ কোনো না কোনো দলের শেল্টারে এখন রয়ে গেছে। এরাই আবার হচ্ছে কোনো না কোনো দলের শেল্টারে সেই তাদের সেই অপশক্তিগুলা, সেই অপকর্মগুলা আরেকজনকে দিয়ে করাচ্ছে। মানুষ একেবারে মাঠ পর্যায় থেকে, গ্রাউন্ড পর্যায় থেকে প্রতিটা মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছে। আবার রিক্সাওয়ালা থেকে শুরু করে, রিক্সাওয়ালাকেও এখন চাঁদা দিতে হচ্ছে একটা মোড়ে দাঁড়াতে হলে, আবার হচ্ছে সেই বাস দাঁড়াতে হলে আপনার সাইদাবাতেও চাঁদা দিতে হচ্ছে, কারণ বাজারে একটা ভ্যান বসাইতে হলেও চাঁদা দেওয়া হচ্ছে। পরিবর্তনটা কোথায়? এই ভ্যানওয়ালা, এই রিক্সাওয়ালা, এই মানুষগুলাই আরেকবার প্রতিবাদ করবে, আরেকবার সামনে দাঁড়াবে, তখন আর আপনাদের দিকে তাকাবে না যে হচ্ছে ঠিক আছে আপনার উপর আমি দায়িত্বটা দিয়ে দিয়েছি, আপনি এদের বিরুদ্ধে নেন। তখন কি করবে? তখন সচিবালয়ে ঢুকেই তাদেরকে বের করে এনে পিটাবে, যেভাবে শেখ হাসিনাকে পিটানোর জন্য গণভবনে গিয়েছে। তখন কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ইয়েতে ঢুকে কোনটা ছাত্রলীগের পক্ষে ছিল, কোনটা এই ফ্যাসিবাদের পক্ষে ছিল, বা পরবর্তী যে ফ্যাসিবাদ হতে যাচ্ছে সেই ফ্যাসিস্টের পক্ষে ছিল, তাদেরকে বের করে এনে পিটাবে। তখন হবে যে হচ্ছে আসল বিপ্লব। এর আগে বিপ্লবটা হচ্ছে না, কারণ রাষ্ট্র দায়িত্ব নিতে জানো না, রাষ্ট্র দায়িত্ব নেয়নি, এদেশের প্রশাসন ব্যবস্থা দায়িত্ব নেয়নি, এই দেশের ইস্টাবলিশমেন্ট দায়িত্ব নেয়নি। মানে হচ্ছে কোনো ইফ বাট নেই, ফুল স্টপ। বিষয়টা হচ্ছে এরকম একটা ইস্টাবলিশমেন্টগুলা আপনি না পারতেছেন সচিবালয় ইস্টাবলিশমেন্ট ভাঙতে, না পারতেছেন আপনি হচ্ছে আইনজীবীদের ইস্টাবলিশমেন্ট ভাঙতে, না পারতেছেন আপনি হচ্ছে শিক্ষকদের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে ইস্টাবলিশমেন্ট, রাষ্ট্রে তো কয়েকটি ইস্টাবলিশমেন্ট আছে, আপনি কোন ইস্টাবলিশমেন্টটা ভাঙছেন? আপনি না পুলিশ প্রশাসন ইস্টাবলিশমেন্ট ভাঙছেন, কিছুই ভাঙতে পারেন নাই। সুতরাং আপনার এই ইস্টাবলিশমেন্টকে দিয়েই আপনি নতুন রাজনৈতিক ব্যবস্থা কায়েম করবেন, নতুন বাংলাদেশ কায়েম করবেন, সেটা সম্ভব হবে না। যদি বলেন যে এখানে আপনাদেরই সরকার, এই সরকার কেন করছে না, আসলে এই সরকার হাতে কিচ্ছুই নেই। ওই যে বলা হচ্ছে না এই সরকার পারবে না, নতুন গভর্নমেন্ট আসলে পারবে। বাস্তবতা হচ্ছে এই সরকারকে মুখে মুখে বলা হয় এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিব না, কিন্তু এই সরকার যত দ্রুত ব্যর্থ হবে, তত দ্রুত একটা নির্বাচন হবে, তত দ্রুত কেউ না কেউ ক্ষমতায় যেতে পারবে। এবং ক্ষমতায় গিয়ে এই যে কাজগুলো এখন নিয়মিত প্রতিটা জায়গায় প্রতিটা সেক্টরে হচ্ছে, আগে হচ্ছে আওয়ামীপন্থী শিক্ষক ছিল, এখন অমুকপন্থী শিক্ষক হয়ে গেছে। আগে আওয়ামীপন্থী ডাক্তার ছিল, এবং হচ্ছে হয় এনডিএফ হয়ে গেছে, না হয় হচ্ছে ড্যাব হয়েছে। এখন কেউই আর আওয়ামীপন্থী নেই, প্রত্যেকেই ড্যাব না হয় এনডিএফ, প্রত্যেকেই হচ্ছে আপনার বঞ্চিত। 16 বছরে কেউ না কেউ কোনো কারণে বঞ্চিত হয়েছে। এই বঞ্চিতের তালিকা এত বেশি, বাংলাদেশের মনে হয় শেখ হাসিনার সময়ে ন্যূনতম কেউ, আমি হয়তো পুরস্কৃত হয়েছে, মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত চান্স পেয়ে চলে আসছে আওয়ামী লীগের আমলে, এটা ছাড়া আর কেউ মানে পুরস্কৃত নেই। এই অবস্থাটা শুধুমাত্র একটা কারণ হয়েছে, ইস্টাবলিশমেন্ট, ফুল ইস্টাবলিশমেন্ট, পলিটিক্যাল ইস্টাবলিশমেন্ট, আপনার সিভিল ইস্টাবলিশমেন্ট, এবং হচ্ছে আপনার আর্মি ইস্টাবলিশমেন্ট, আর প্রশাসনিক যেরকম ইস্টাবলিশমেন্ট আছে, প্রত্যেকটা ইস্টাবলিশমেন্ট একদিকে নড়ছে, একদিকেই যাচ্ছে। তাদের ইস্টাবলিশমেন্ট টিকিয়ে রেখেই আপনার যতটুকু পরিবর্তন করা যাবে। এই ইস্টাবলিশমেন্ট ভেঙে দিয়ে কোনো পরিবর্তন করা যাবে না, না হয় আমি টিকসিনোটা দিব না। নুরুল হক নূর, একটু ভিন্ন দিকে দৃষ্টি দিতে চাই, নির্বাচন সংস্কার নিয়ে আলাপ করবো, কিন্তু তার আগে একটু বলছিলাম যে নতুন স্বপ্ন, নতুন বাংলাদেশ, নতুন একটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, যদি একেবারে অঙ্কের হিসেবে বলি 13 দিনের পথ চলা, কীভাবে মূল্যায়ন করবেন নতুন দলের এই 13 দিনের পথ চলা? এখন 13 দিনে তার একটা পার্টির আসলে মূল্যায়নের কিছু নেই, এটা আর ক্ষমতার বলয় থেকে রাজনৈতিকভাবে বাংলাদেশে যারা তৈরি হয়েছে সেই সমস্ত দলের রাজনীতি খুব বেশি দূর যায়ও নাই। জাতীয় পার্টির কথা ধরেন, এরশাদ ক্ষমতায় থেকেছে কয় বছর, আপনার প্রায় 8.5-9 বছরের মতো। এরশাদ ক্ষমতায় থেকে একটা জাতীয় এই নাগরিক কমিটির, নাগরিক পার্টির মতোই আর একটা পার্টি বানিয়েছিল জাতীয় পার্টি। তো সেই পার্টিতে সে সময় আপনি যদি দেখেন, বিএনপিরও মানে বিভিন্ন ভালো ভালো লোক যারা স্টাবলিশড সমাজে, তাদেরকে পিক করে নিয়েছিল, পিক অ্যান্ড চুজের মাধ্যমে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে, এমপি বানিয়ে, মন্ত্রী বানিয়ে, এমনকি ছাত্র নেতাদেরকেও আপনার ডাকসু থেকে একেবারে মন্ত্রিসভায় নিয়ে আসছে। জিয়াউদ্দিন বাবলু ভাইটা যদি মারা গেছে আপনাদের মনে আসে। তো এখন এই জাতীয় নাগরিক পার্টি তো সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা একটা পার্টি। এখন সুসময়ে তাদের সাথে অনেক লোক ব্যবসা বাণিজ্যের ব্যাকআপের জন্য, পদ পদবীর জন্য সুবিধা নিতে অনেকে ভিড়ছে। বিরোধী দলে বোঝা যাবে যে তাদের রাজনৈতিক স্ট্রেংথটা কি। যেমন ধরেন আমরা যে তৈরি হয়েছে আজকে এই গণ অধিকার পরিষদ বা ছাত্র সংগঠন থেকে, 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে, আমরা কিন্তু এরকম কোনো গভর্নমেন্টের আনুকূল্য পাইনি। আপনি দেখেছেন, এটা আমাদের অনেকেই বলছে যে মাইরের কথা মনে পড়লি বিপিনুরের কথা চেহারা বাইশোর, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। বিকজ আমরা শুধু, আমি না, হান্নান মাসুদ ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল, প্রমাণ হলের সভাপতির দায়িত্ব পালন করেছিল, তাদের সাথে যারাই সে সময় কাজ করেছে, বিশেষ করে ছাত্র অধিকার পরিষদ বা পরিষদ কেন্দ্রিক, কিন্তু হামলা মামলার উপর দিয়ে প্রচন্ড একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা কিন্তু সরকারি সুবিধায় একটা দল গড়ে ওঠেনি।
তারপরেও একটা ছাত্র সংগঠন থেকে পরিপূর্ণ একটা রাজনৈতিক দল 7-8 বছরে মানুষটা জাজমেন্ট দিতে পারবে, আচ্ছা এই পার্টিটা কি করতেছে, তাদের মিশন ভিশন কি, তাদের অ্যাক্টিভিটিসের পলিসিটা কি। এখন গভর্নমেন্টে থাকার ফলে এই পার্টি সম্পর্কে এখন না, গভর্নমেন্ট যতদিন আছে ততদিন কমেন্ট করা মুশকিল। এখানে যদি হইতো যে ছাত্ররা যারা সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করছে, আর দুজন ছাত্র উপদেষ্টা আছে তারা সরকার থেকে পদত্যাগ করে রাজপথে এবি পার্টি, গণ অধিকার কিংবা বিএনপি বা এরকম পলিটিক্যাল পার্টিগুলোর মতো সংগ্রাম করে স্ট্রাগল করে রাজনীতি করতেছে, তাহলে তখন সেই পার্টিকে আপনি মূল্যায়ন করতে পারতেন। এখন সরকারি পার্টি, যার ফলে আপনার হয়তো একটা অ্যাসাইনমেন্ট আছে যে এই পার্টি নিয়ে নিউজ একটু ভালো করতে হবে, আলোচনায় নিয়ে আসতে হবে। এখন মিডিয়াগুলো ফোকাস দিচ্ছে, বিভিন্ন জায়গায় স্পেস তৈরি করে দিচ্ছে। সুতরাং এখন এই পার্টি নিয়ে এখনই মন্তব্য না, সরকার যতদিন আছে ততদিন মন্তব্য করা যায় না। ছাত্ররা যদি পরিপূর্ণভাবে যেই ছাত্রদের প্রতিনিধিত্ব যারা একটা দল গঠন করেছে সরকার থেকে বেরিয়ে রাজপথে রাজনীতির মধ্যে দিয়ে নিজেদেরকে প্রুভ করতে পারে, দেন তখন মূল্যায়নের একটা আমরা হয়তো প্রসঙ্গে যেতে পারবো। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনিও কি এই দৃষ্টিতে দেখেন কিনা ঠিক এই সময় মূল্যায়ন করতে চান না? তবে কিছু একটু মানে এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা এই আলোচনাগুলো তো আছে, নতুন রাজনৈতিক দলের আয়ের উৎস, তাদের পথ চলার এই কথাগুলো তো আছে, কিংস পার্টি সরকারের একেবারে মদত পুষ্ট হয়ে দল, এই জায়গাগুলো। প্রথম কথা হচ্ছে যে নতুন রাজনৈতিক দলকে স্বাগতম। বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই যারা খুব বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে জড়িত থাকেন, সাধারণত তারা স্ট্যাটাস কোর, ইনকামবেন্সির যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, সেটার মধ্য দিয়ে তারা সমাজে পরিবর্তন দেখেন না বলেই তারা পরিবর্তনটা করেন, নেতৃত্ব দেন। নুরুরা থেকে শুরু করে 17-18 থেকে বাংলাদেশে যে আন্দোলনগুলো তৈরি হয়েছে, কোটা বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক চাই আন্দোলন, ভ্যাট বিরোধী আন্দোলন এবং সর্বশেষ 24-এর গণঅভ্যুত্থান, প্রত্যেকটা জায়গাতে নেতৃত্ব দিয়েছে কিন্তু অরাজনৈতিক সংগঠনগুলো, অথবা খুবই মানে স্ক্যাটার্ড ফোর্স, যাদের ইনফ্যাক্ট কোনো ফ্রিঞ্জ ছিল, কোনো ফোর্সই ছিল না তারা আসলে। এটা দিয়ে যেটা প্রমাণিত হয় সেটা হচ্ছে যে যেটা 71 অথবা 90-তে আপনি পাবেন না, যে এক্সিস্টিং রাজনৈতিক মূল দল অথবা ছাত্র সংগঠন অথবা নির্বাচিত ছাত্র সংসদের মধ্য দিয়ে ছাত্ররা এবং তরুণরা তার আকাঙ্ক্ষাকে, স্বপ্নটাকে দেখতে পায় নাই বলেই সে তার স্বপ্নের দায়িত্বটা নিজেরা হাতে তুলে নিয়েছে। তো সেই জায়গাতে তারা দল করেছে এবং এটা খুবই রিজনেবল এবং এক্সপেক্টেড। দ্বিতীয় মূল্যায়ন হচ্ছে যে বাংলাদেশে তরুণরা এর আগেও 2টা মূল রাজনৈতিক দল করেছে। একটা হচ্ছে 72 সালে জাসদ করেছে, শেখ মুজিব কোনটাতে যাবেন না এটা মিলে আলটিমেটলি ভেঙে গেল। 2টা গ্রুপ ছিল, একটা হইল যে আপনার বেঙ্গল নিউক্লিয়াসের যে ধারা, সিরাজুল আলম খানের ধারা, সবাই মুক্তিযুদ্ধ ফেরত, এবং ভারতের মানে এজেন্সির খপ্পরে পড়া একটা বিশাল গোষ্ঠী। আর দ্বিতীয়ত হচ্ছে যারা শেখ মুজিবকে দিয়ে সোভিয়েত ইউনিয়নের মডেলে নতুন রাজনীতি, দর্শন, মুজিববাদী সমাজতন্ত্র, মুজিববাদ কায়েম করতে চাইছে, সেটার একটা ধারা শেখ মুনি যেটাকে লিড করছেন। শেষ পর্যন্ত শেখ মুনির কনফারেন্সে গেলেন, ওই ফ্রেঞ্চ দল আকারে বের হয়ে আসলো। এখন জাসদকে আমরা বোধ করছি যে বাংলাদেশ রাষ্ট্রে সশস্ত্র পন্থায় রাষ্ট্রকে এবং শেখ মুজিবের মতো তখনকার দিনের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতাকে তারা চ্যালেঞ্জ করেছে। শুধু চ্যালেঞ্জই করে নাই, তার পতন ঘটানোর জন্য যা যা করা দরকার নিজেরা রক্তাক্ত হয়েছে, মেরেছে, মরেছে, শত শত হাজারে। ভারতীয় অ্যাম্বাসি পর্যন্ত তারা অ্যাটাক করেছে, ডেপুটি হাই কমিশনারকে কিডন্যাপ করার চেষ্টা করেছে, নিজেরা কয়েকজন মারা গেছে। তো সেই বাস্তবতায় নতুন আমার অনুজ সহযোদ্ধারা যারা দল করেছেন তাদেরকে সেই এক্সপেরিমেন্টটা মাথায় রাখা দরকার, যে এই বিশাল জনগোষ্ঠী, মুক্তিযুদ্ধ ফেরত, একটা তো গণঅভ্যুত্থান, একটা পরিবর্তন, তো এই যেখানে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা কেন এত বড় একটা ফোর্স থাকার পরেও সফল হইলেন না? কিন্তু তারা কিন্তু আবার 60-এর দশক থেকে অ্যাক্টিভ, বেঙ্গল নিউক্লিয়াস দিয়ে তো বাংলাদেশে যুদ্ধ, সশস্ত্র সংগ্রাম তারা শুরু করেছে, ট্রেনিং নেওয়া শুরু করেছে। দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে বাংলাদেশে তরুণদেরকে দিয়ে নতুন রাজনৈতিক দল করা হচ্ছে গণ অধিকার পরিষদ, এবং গণ অধিকার পরিষদ আন্দোলন আকারে থেকে 22-এ দল আকারে হাজির হয়েছে, অতএব 21-এ। অতএব গণ অধিকার পরিষদের এবং এই তরুণদের একটা বিশাল অংশ গণ অধিকার পরিষদের সাথে ছিল, কোটা বিরোধী আন্দোলনে ছিল, তাদের রাজনীতির হাতে খড়িটা সেখানে। তো সেই জায়গাতে এই তরুণদের একটা বিশাল অংশ কেন গণ অধিকার পরিষদ থেকে চলে আসলো, এবং গণ অধিকার পরিষদের রাজনীতির কোথায় তাদের শেখার জায়গা আছে, কোত্থেকে তারা ইমপ্রুভ করবে, এই জায়গাটা আমি বোধ করি আমার অনুজদেরকে আমি সবসময় অনুরোধ করব যে 2টা এক্সাম্পলকে তারা মাথায় রাখা দরকার, যে তারা যদি রিয়েলি জনগণের দল হইতে চায়, বড় হইতে চায়,
এবং ব্যাপক মাত্রায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে চায়। তৃতীয় কথা হচ্ছে যে রাজনৈতিক দল চালানোটা বাংলাদেশে খুব জটিল কাজ। বাংলাদেশে রাজনৈতিক দল প্রতিষ্ঠান আকারে এখনও ডেভেলপ করে নাই। আমি ইংল্যান্ডে লেবার পার্টি এবং লিবডেমের মেম্বার ছিলাম, স্টুডেন্ট মেম্বার ছিলাম, এবং যেদিন থেকে স্টুডেন্ট হয়েছে সেদিন থেকে আমার অ্যাকাউন্ট থেকে 2.5 পাউন্ড করে চলে যেত, একদম মেম্বারশিপের প্রথম দিন থেকে মাসে মাসে আমাকে 2.5 পাউন্ড দিতে হইতো। এবং এটার মাধ্যমে যেটা দেখতাম, ইমেইলে তাদের যে নিউজ লেটার ছিল, পলিসি পেপার ছিল, এগুলো আসতো। তো বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের কিন্তু আপনার ইনস্টিটিউশন নাই। প্রতিষ্ঠান না থাকা বলতে আমি কি বুঝাচ্ছি যে একটা রাজনৈতিক দলের নেতা নির্বাচনের কোনো গণতান্ত্রিক অভ্যেস ওই দলের মধ্যে নাই। দ্বিতীয়ত হচ্ছে ওই রাজনৈতিক দলটা করলে ওটার মধ্যে থেকে বিতর্ক করা, দ্বিমত করা, পাবলিকলি সমালোচনা করেও ওই দলের পদে থাকাটা, এমপি হতে পারাটার সম্ভাবনাটা না থাকা। তৃতীয়ত হচ্ছে একটা রাজনৈতিক দলের ফান্ডটা কিভাবে চলে, এই সংগঠনের খরচপাতি কোত্থেকে আসে, কিভাবে ব্যয় হয়, এর কোনো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস এবং অডিটিং না থাকা। এই তিনটা মোটা দাগে জিনিস না থাকার কারণে আমি বলছি যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠান আকারে দাঁড়াতে পারছে না। যারা দাঁড়িয়েছে একদম একান্ত বাম এবং একান্ত ডান, তাদের আবার ডক্ট্রিনাল লিমিটেশন আছে। তো সেখানেও আমাদের ভ্রাতৃপ্রতিম অনুজরা যারা দল করেছেন তারা এই বিষয়টা মাথায় রাখবেন। কিংস পার্টির প্রশ্ন হচ্ছে যে আমি এটার সাথে একমত না যে নাগরিক পার্টি আসলে কিংস পার্টি। কিংস পার্টির আলোচনাটা কখন আসে? আপনি রাজা হয়েছেন, আপনি সিংহাসনে বসেছেন, তারপরে হচ্ছে আপনি দল করেছেন। এগুলো আমরা ইংল্যান্ড আমেরিকাতে একসময় দেখেছি, আমেরিকাতে না, ইংল্যান্ডে ইউরোপে দেখেছি যে রাজা রানীরা নিজেরা অ্যাপয়েন্ট করতো। এখনও মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে আছে, আমির রাজা ঠিক করে দেয় যে এইবার সংসদে কারা কারা যাবে না যাবে, কি কি শর্তে যাবে। সৌদি আরবে কিন্তু পার্লামেন্ট আছে, কিন্তু তা এখন সেটা গণতন্ত্র, কিন্তু এটা সবাই আমরা জানি আর কি। এই যারা দল করেছে তরুণরা, তাদের অধিকাংশের নেতৃবৃন্দের 17-18 থেকে শুরু করে লম্বা রাজনৈতিক লড়াই আছে, এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফাইনালি তার একটা রাজনৈতিক বৈধতা তৈরি হয়েছে। তাদের যে ত্যাগ, কোরবানি, তার হাজার হাজার মানুষ স্যাক্রিফাইস করেছে, জীবন দিয়েছে, প্রতিবন্ধী হয়েছে। অতএব সে অলরেডি একটা সুপ্রিম স্যাক্রিফাইস এই রাষ্ট্রের জন্য, এই দেশের জন্য করে ফেলেছে। সে আগে সিংহাসনে বসে নাই, সিংহাসনে বসে তারপরে দল তৈরি করে নাই, বরং সে একটা সুপ্রিম স্যাক্রিফাইস করে এই রাষ্ট্রে তার লেজিটিমেসি, তার ম্যান্ডেট ক্রিয়েট করেছে। এই ম্যান্ডেট ক্রিয়েট করবার মধ্য দিয়ে সে রাজনৈতিক দলে পরিণত হয়েছে, রাজনৈতিক আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে। কিংস পার্টির আলোচনাতে দেখবেন আওয়ামী লীগ এই কথাটা বিএনপিকে টার্গেট করে সবসময় বলতো। বিএনপি যে ফর্মেই তৈরি হোক, এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে 9 বছরে এবং এই আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সে বারবার প্রমাণ করেছে সে কিংস পার্টি না, সে ক্যান্টনমেন্টের দল না। যদি হইতো তাহলে জনগণ বারবার এই দলের নেতাকর্মীদেরকে এমপি মন্ত্রী বানায় ক্ষমতায় পাঠাইতো না। অতএব সেই জায়গাতে মাথায় রাখতে হবে, দেশের একমাত্র যদি আপনি সলিড কিংস পার্টি বলেন সেটা জাতীয় পার্টি, যার বাংলাদেশে কোনো রাজনীতি নাই, যার বাংলাদেশের জন্য সে কোনোদিন রাজনীতি করে নাই। সে রাজনীতিই করেছে দিল্লির ম্যান্ডেট নিয়ে, রাজনীতিই করেছে শুধুমাত্র আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য, শেখ পরিবারের ফ্যাসিবাদ দালালি করবার জন্য। সে হচ্ছে কিংস পার্টি, সে দিল্লির কিংস পার্টি, বাংলাদেশের একমাত্র কিংস পার্টি। অতএব এনসিপিকে অথবা বিএনপিকে বর্তমান বাস্তবতায় কোনোভাবে কিংস পার্টির তকমা দেওয়াটা অযৌক্তিক এবং অপ্রাসঙ্গিক। জি, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, এই যে নতুন রাজনৈতিক দল, তবে আমি আপনার কাছে প্রশ্নটা রাখবো এইভাবে, বিএনপি যখন নির্বাচনের রোডম্যাপ দাবি করছে, তখন জাতীয় নাগরিক পার্টি কিন্তু বারবারই বলছে যে সংস্কার আর বিচার, এটার একটা রোডম্যাপ দরকার। দেখুন, আসলে নতুন রাজনৈতিক দল, বিশেষ করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে তারা তো একটা নিজস্ব সিদ্ধান্ত নিতেই পারে, এটি তো গণতন্ত্রের সৌন্দর্য। এবং আমি নতুন তরুণরা যে রাজনৈতিক দল করেছে তাদের প্রতি আমি শুভকামনা করছি। এবং আমি মনে করি, দেখেন, আমি ব্যক্তিগতভাবে তো আমরা বিএনপি রাজনৈতিক সঙ্গে সমর্থক এবং আমি সেই দলের। তো বিএনপির যে আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির মূল উদ্দেশ্যই তো ছিল হচ্ছে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা, বিশেষ করে স্বাধীনতা পরবর্তী সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করা, সমস্ত সংবাদপত্রকে বন্ধ করে শুধুমাত্র 4টি সংবাদপত্র রাখা। সেখান থেকে কিন্তু জিয়াউর রহমান সাহেবের যে দর্শন এবং তার প্রতি বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, গণতন্ত্রের দিকে ফিরিয়ে আনা, এই সমস্তগুলো তো বাংলাদেশের এমন প্র্যাকটিস তো বাংলাদেশে আমরা দেখেছি। তো সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল, অনেকে বিএনপিকে অ্যাকিউজ করে কেন বিএনপি নির্বাচনের কথা বলে, আমরা কথা বলেছিলাম
মূল কথা হচ্ছে দেখেন গণতন্ত্রকে মূল যে বাংলাদেশের সমস্যা যেটা আছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম কারণ কি বাংলাদেশের রাষ্ট্রের মালিকানা বাংলাদেশের মানুষ তখনই এক্সারসাইজ করতে পারে তার ভোটের মাধ্যমে যে ভোটটা বিগত হাসিনা সরকারের আমলে বাংলাদেশের মানুষ দিতে পারেনি এবং বাংলাদেশের এই যে ভোট না দিতে পারার যে ব্যাপারটা তার কারণেই কিন্তু সেই ক্ষোভ সেই কষ্ট সেই দুঃখ খুন গুম রাহাজানি এই সমস্ত কিউমুলেটিভ ইফেক্ট হচ্ছে কিন্তু 5ই আগস্টের আন্দোলন 2024 সালের। সুতরাং মানুষের কিন্তু আকাঙ্ক্ষা কিন্তু আমি আমার রাষ্ট্রের মালিকানা এস্টাবলিশ করার একমাত্র মাধ্যম কিন্তু আমি আমার ভোটের মাধ্যমে আমার প্রতিনিধি নির্বাচিত করব এবং আমার প্রতিনিধি আমার কথা বলবে। তো যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হচ্ছে সাধারণ মানুষের সেন্টিমেন্ট হয়তো কেউ ভিন্নভাবে ন্যারেটিভ আনতে পারেন। আমার কাছে মনে হয় সাধারণ মানুষের একটাই মাত্র প্রত্যাশা যাদের কোনো আন্দোলন করলাম গণতান্ত্রিক করলাম একটা সংস্কার হতে হবে, কারণ রাষ্ট্রের সংস্কারের ব্যাপারে কিন্তু ক্রিয়াশীল রাজনৈতিক দলের কোনো মতানৈক্য নাই, সবাই কিন্তু চাচ্ছে সংস্কার হোক, কিন্তু সেই সংস্কারের পাশাপাশি নির্বাচনের যে আকাঙ্ক্ষা এই রাষ্ট্রের প্রতি আমার মালিকানা এস্টাবলিশ করার জন্য ভোট দেওয়ার মাধ্যমে যে আমার যে অধিকার সেই অধিকারটাও কিন্তু মানুষ চাচ্ছে একই সঙ্গে। আমি যেটা বলি এনসিপি যে দাবি করেছে এরকম দাবির ভিন্ন ভিন্ন এখন যে কোনো কারণে হোক নতুন রাজনৈতিক দল হিসেবে আসছে যারা বিশেষ করে এই দলের যিনি প্রধান হয়েছেন তিনি মাত্র কদিন আগে সরকারের ছিলেন উপদেষ্টা ছিলেন, সুতরাং মানুষের কিন্তু স্বাভাবিকভাবে এই দলের প্রতি মানুষের একটা আগ্রহ থাকে আর বাংলাদেশের নতুনত্ব যে কোনো শিল্পী রাখ তাদের জন্য আমার শুভকামনার পাশাপাশি আমি একটু মধ্যবয়সী বাংলাদেশী নাগরিক হিসেবে আমি একটা সতর্কবাণী আজকে আপনার স্টুডিওতে বলতে চাই। দেখেন তারা কিন্তু যারা বলেন তারা কিন্তু অতীতের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে অনেক সময় কিন্তু কটাক্ষ করেন নানা কারণে দুর্নীতি স্বজনপ্রীতি নানা কারণে তাদের কারণে ব্যর্থতা এই সমস্ত বিষয়গুলো। বাংলাদেশের জন্য সবচেয়ে দুর্ভাগ্য হবে যদি এই এনসিপির কোনো নেতা কিংবা কর্মী কিংবা যারা নেতৃত্বে আছেন কারো সম্পর্কে এই ধরনের কোনো অভিযোগ আসে এবং এই ধরনের কোনো প্রমাণ মিলে যে পুরনো দিনের যে সমস্ত অভিযোগ পুরনো রাজনীতিবিদদেরকে তারা অভিযোগ করে থাকেন একই অভিযোগে তারা অভিযুক্ত হন। এর চেয়ে দুর্ভাগ্যজনক আমাদের দেশের জন্য আর কিছু হবে না। তার মানে আপনি অতীতের নেতৃবৃন্দে যাদের ব্যর্থতার কারণে আপনি নতুন স্বপ্ন দেখালেন এবং আপনি সেই একই অভিযোগে আপনি অভিযুক্ত নানা রকম কারণে, কারণ ইতিমধ্যে বিভিন্ন রকম কথাবার্তা আমরা শুনি। আমি বিশ্বাস করতে চাই এই প্রত্যেকটা কথা মিথ্যা হোক, কিন্তু আমি এটাও মনে করি যে দেখেন সংস্কারের পাশাপাশি নির্বাচনের যে আকাঙ্ক্ষা আমার মনে হয় আরেকটি কথা আমি আজকে বলতে চাই। দেখেন নির্বাচন কিন্তু বিএনপি রাজনৈতিক দল হিসেবে দাবি করছেন তার মধ্যে কিন্তু সীমাবদ্ধ আর নাই। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একাধিকবার আন্তর্জাতিক মিডিয়াতে এবং সাক্ষাৎকারে বলেছেন তিনি ডিসেম্বর 2025 অথবা 2026-এর প্রথমার্ধে নির্বাচন দিতে চান। কদিন আগে সেনাপ্রধানের কিন্তু একটা বক্তব্য শুনেছেন, তারাও কিন্তু বলেছেন যে আমরা যতদূর সময় একটা নির্বাচন দিয়ে আমাদের কাজ হচ্ছে সেনাপ্রধান ফিরে যাওয়া। তাহলে বাংলাদেশের এই বর্তমান সময়কার অন্তর্বর্তীকালীন সরকারের যিনি কর্তা ব্যক্তি তিনি যখন এই কথা বলেন তো এর বাইরে তো অন্য কোনো বিকল্প কোনো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বাংলাদেশের মানুষের শ্রদ্ধাবোধটা এত বেশি এবং বিশেষ করে বিগত সময়ের মধ্যে ডক্টর ইউনূস সাহেবকে যেভাবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছিল বাংলাদেশের মানুষ কিন্তু বিশ্বাস করেনি। যেমনিভাবে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিগত সময়ের ফ্যাসিবাদী সরকার যেভাবে অভিযোগে অভিযুক্ত করতেন তিনি এতিমের টাকা মেরেছেন, আজকে রায়ের মাধ্যমে বাংলাদেশের মানুষ কেউই মনে করে না যে বেগম খালেদা জিয়া বাংলাদেশে এতিমের টাকা, বরং আমি মনে করি বর্তমান বাংলাদেশে নাগরিক হিসেবে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি বেগম খালেদা জিয়া। এবং ডক্টর ইউনূস সাহেব তার যে কথা বলেছেন তিনি যে বলেছেন যে তিনি সংস্কারের পাশাপাশি নির্বাচনের ব্যাপারে তিনি ইতিমধ্যেই কিন্তু নির্বাচনের বিষয়টি খোলাসা করেছেন। আমি মনে করি যে তিনি তার বক্তব্যের মধ্যে অটুট থাকবেন। বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যাশা হবে দীর্ঘদিন ভোটহীনতা আমাদের গণতন্ত্রের চর্চা আমাদের বাক স্বাধীনতা রুদ্ধ করা যে গুণ খুম রাহাজানি ব্যাংক লোপাট চুরি ডাকাতি সমস্ত কিছু থেকে মুক্ত করে নতুন বাংলাদেশ এবং বিএনপি যে ক্ষমতা প্রত্যাশী রাজনৈতিক দল বড় রাজনৈতিক দল হিসেবে হয়তো তারা মানুষ মনে করে যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হলে তাদের যে রাজনৈতিক সেট আপ সারা দেশব্যাপী তারা হয়তো নির্বাচনের জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে। এই প্রত্যাশাটা থেকে আমি মনে করি যে বিএনপি যদি অতীতের তার সমস্ত ভুল ত্রুটি যেগুলো ছিল যেগুলো নিয়ে মানুষের সমালোচনা আছে, বিএনপি অবশ্যই সমালোচনা মুক্ত কোনো রাজনৈতিক দল না, আগামী দিনে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই সমালোচনাকে দূরীভূত করে তারা নতুন বাংলাদেশের যে স্বপ্ন 5ই আগস্ট আমরা দেখেছি সেই স্বপ্ন বাস্তবায়ন করে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এটা নাগরিক হিসেবে আমার প্রত্যাশা। জি, আব্দুল হান্নান মাসুদ, এই যে নতুন দল নিয়ে
মন্তব্য শুনছিলাম, এই যে পুরনো অভিযোগগুলোতে যেন আবার আপনারা অভিযুক্ত না হন, আয়ের উৎস নিয়ে এগুলো তো নানা মন্তব্য আছে। এই 13 দিনে কেমন দেখলেন রাজনীতির মাঠ 13 দিনে দল হিসেবে? 13 দিনে দেখার তো তেমন কিছু তো তৈরি হয়নি, তবে একটা বিষয় তৈরি হয়েছে যে হচ্ছে কিভাবে প্রশ্নবিদ্ধ করতে হয়, একটা দলকে অঙ্কুরেই কিভাবে প্রশ্নবিদ্ধ করে দেওয়া যায়, সেই চেষ্টা খুব ভালোভাবে আমাদের জানু রাজনীতিবিদরা জানেন। ওনারা মানে হচ্ছে যদি আমি উঠতে না পারি তাহলে আমি কাউকে উঠতে দিব না, বিষয়টা এরকম নীতিও আছে। আমি একটা বিষয় বুঝি না, মানে হচ্ছে কিংস পার্টির যে সংজ্ঞায়নটা আমাদের রাজনীতিবিদরা জানে না, এটা আমার কাছে মনে হয় খুবই হাস্যকর মনে হয়। কিংস পার্টি কি? ধরুন হচ্ছে একটি রাজনৈতিক দল করার জন্য, রাজনৈতিক দলে যোগ দেওয়ার জন্য উপদেষ্টা, মানে প্রধান উপদেষ্টা না, মানে একজন একটা দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকে একজন উপদেষ্টা পদত্যাগ করে চলে আসছেন তারও 1 সপ্তাহ আগে, তারপরে এটা কিংস পার্টি। আমার সাথে আসিফের সাথে খুব ভালো সম্পর্ক ছিল এবং হচ্ছে আমাদের সাথে একসাথে ছাত্র রাজনীতি করেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু হচ্ছে রাজনৈতিক দল হয়নি। তো হচ্ছে সেই লোকটা ক্ষমতায় থাকার কারণে যদি আমি কিংস পার্টি, এখানে প্রত্যেকটা লোকের খুব ক্লোজ হার্টেড মানুষ উপদেষ্টা পরিষদে আছে, তারাও কিংস পার্টি হয়ে গিয়েছে। মানে কিংস পার্টি প্রত্যেকের, মানে প্রত্যেকেই তাদের সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে তারা হচ্ছে নিজেদের পছন্দের লোককে বসিয়েছে। যেমন ভাই সহকারী আইসিটি ট্রাইব্যুনালে ভাইয়ের দলের একজন আইসিটি ট্রাইব্যুনালের সহকারী প্রসিকিউটর হয়েছে। প্রত্যেকেই কিন্তু এই গভর্নমেন্টের সময় প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি অ্যান্টি আওয়ামী লীগ যারা রাজনীতি প্রত্যেকেই সুবিধাজনক অবস্থানে আছে। তারপরও কেন এনসিপিকে এইভাবে কোশ্চেন করা হয়? আমি তো এখানে বসে কোনোদিন নূর ভাইকে জিজ্ঞাসা করবো না যে নূর ভাই কেন পলিটিক্যাল পার্টির এত টাকা কোথা থেকে পায়। ভাইও তো আজকে একটা ভালো হোটেলে আজকে ইফতারি আয়োজন করছে, প্রশ্ন উঠছে মানে হচ্ছে। কিন্তু সেই জায়গা থেকে বলতে গেলে যে অভ্যুত্থান পরবর্তী সময়ে ওই কিছু অন্য ছোট ছোট পার্টির চাইতে এই অভ্যুত্থান পরবর্তী এই পার্টির প্রতি মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি, মানুষ এই পার্টিতে আরো বেশি দিতে চায়। তারপরে কেন কোশ্চেনগুলো করতে হবে? নিজেদের দিকে না তাকিয়ে যদি আমরা কোশ্চেনগুলো করি তাহলে হচ্ছে প্রশ্নবিদ্ধ আমি তৈরি করতে চাচ্ছি। এই বিষয় নিয়ে কথা বলার নেই, তবে হচ্ছে এনসিপির বিষয়টা যেটা বলবো, এনসিপি আসলে রাজনীতি করতে এসেছে, রাজনীতি করবে কিনা এটা নিয়ে অনেকদিন মানুষ, রাজনৈতিক দল করবে কিনা এটা নিয়ে অনেকদিন তারা কনফিউজড ছিল, রাজনৈতিক দল করবে কিনা। এবার আপনারা দেখছেন আমরা কনফিউজড ছিলাম, আমরা বিভিন্ন জন ভেবেছি, যেমন আমি ভেবেছি যে আমি যদি রাজনীতি করি আমি কোনো একটা রাজনৈতিক দলে যোগ দেব, কারণ আমি দেখেছি যে হচ্ছে 5ই আগস্টের পরের 30 দিন বাংলাদেশে কোনো সাদাবাজি নাই, কোনো দখলদারিত্ব নাই, কোনো হানাহানি নাই, প্রত্যেকে এক, সবাই ভালো। কারণ আমরা তো গত 16 বছর রাজনীতি, কিন্তু তারপরে কি হয়েছে? তারপরে 6 মাস 5 মাস আমরা দেখতে দেখতে মনে হলো যে হচ্ছে আসলে যে গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা আছে, এই ব্যবস্থা যে রাজনৈতিক দলগুলো আছে এগুলোর সাথে আমার রাজনীতিটা হয়তো যাচ্ছে না। বাংলাদেশে এখন সবচাইতে জনপ্রিয় নেত্রী, সবচাইতে জনপ্রিয় ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এমন হচ্ছে নির্বাচন হলে হয়তো বিএনপি ক্ষমতায় আসতেছে, তাও সন্দেহ নেই। তারপরে কেন আমরা নতুন রাজনৈতিক দলের দিকে আগাচ্ছি? কেন আমি নিজের সিট করার জন্য কেন বিএনপিতে গিয়ে যোগ দিয়ে আমি কেন নিজের সিটটাকে সিকিউর করলাম না? কারণ আমরা আসলেই নতুন রাজনীতির কথা বলছি। আমি এর আগে যে কথাগুলো বলছিলাম যে বাংলাদেশে যেই পরিক্রমা এখন পার হচ্ছে, এত বড় অভ্যুত্থানের পরে যেই পরিবর্তনগুলো হচ্ছে না, এই পরিবর্তনগুলোর জন্য এই যে এই প্রজন্ম 15-18-15তে ভ্যাট বিরোধী আন্দোলন, মানে হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, 18তে কোটা বিরোধী আন্দোলন, সড়ক আন্দোলন, এবং হচ্ছে 2024-এর আপনার হচ্ছে গণ অভ্যুত্থান, প্রত্যেকটা একটা ধারাবাহিকতা। 15তে যারা ভ্যাট বিরোধী আন্দোলন অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকেই 24-এর গণ অভ্যুত্থানে একদম সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। 18তে কোটা বিরোধী আন্দোলন এবং হচ্ছে আপনার সড়ক বিরোধী আন্দোলনে যারাই অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকেই 24-এর গণ অভ্যুত্থানে গুলির সামনে দাঁড়িয়েছে। আপনি এই 3-18 15-18 24 এই 3 প্রজন্মকে আপনারা করেন না, মানে হচ্ছে এটাকে আপনারা ডাউন ফিল করায়েন না। এই ডাউন ফিল করাতে গেলে এই 3 প্রজন্মের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই 3 প্রজন্মের রাজনৈতিক আকাঙ্ক্ষা কিন্তু কোনো রাজনৈতিক দলের পিছনে, ইস্টাবলিশড কোনো রাজনৈতিক দলের পিছনে দাঁড়িয়ে আন্দোলনের আকাঙ্ক্ষা তাদের জাগে নাই, শেখ হাসিনাকে হটানোর আকাঙ্ক্ষা তাদের জায়গায় নেই। এই 3 প্রজন্ম আবার একসাথে 30 ঘটাবে, আবার একসাথে 28 ঘটাবে। কারণ আপনারা এই 3 প্রজন্ম যে আকাঙ্ক্ষা দেখছে, আমি যে আকাঙ্ক্ষা দেখেছি সে আকাঙ্ক্ষা আমার বাস্তবায়ন হচ্ছে না। আমি যখন দেখছি যে আমার ক্লাসরুমে ঢুকেই আমার টিচার যে হচ্ছে 2018 নির্বাচনকে লেজিটিমাইজ করার জন্য আধা ঘন্টা বক্তব্য দিচ্ছে, আমি সেদিন চিন্তা করছি এই টিচারকে কয়েকদিন যেদিন থেকে ক্লাসরুমে যাতে আসতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। কিন্তু এখন দেখতেছি সেই টিচারকে ঠিকই মোয়া বানিয়ে, বঞ্চিত বানিয়ে আপনারা সেখানে সুখে সাজিয়ে রাখতেছেন, ক্যাম্পাসে সাজিয়ে। আমার আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আমি দেখেছি যে হচ্ছে যে আমার নদী পারাপার আমার এলাকায় যাইতে আমার খুব কষ্ট হচ্ছে।
আমার যন্ত্রণা হচ্ছে এক জায়গায় একটা ফেরি হলো আমি কাজ করবো। আমি এখানে আমার ফেরির জন্য একই সিটিতে 3 জায়গায় ফেরি দেওয়ার জন্য ফেরি ঘাটের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। হাতিয়া থেকে হাতিয়ার জন্য একটা ফেরি, সন্দ্বীপের জন্য একটা ফেরি, ভোলার জন্য একটা ফেরি। সন্দ্বীপের ফেরির ঘাটের কাজ হয়ে গেছে, ইয়ার কাজ হয়ে গেছে। আমি দৌড়াই আমি এখন হাতিয়ার ফেরির কাজ নিতে পারি নাই। আমি অভ্যুত্থানের নেতা ছিলাম, অভ্যুত্থানে আমার এত ভালো অংশ হচ্ছিল। আমরা যাই এখন হচ্ছে উপদেষ্টাদের লাইন পাই না। আমার অঞ্চলের মানুষজন এখন কি পরিমাণ কষ্ট করে আপনি ইউ ক্যান্ট ইমাজিন। বাট দেখা যায় যে হচ্ছে এই কষ্টগুলো কিন্তু আমাদের আছে, এটা নিয়ে আমরা কিন্তু নেক্সট বার যখন করবো তখন কিন্তু আর কিন্তু মুরব্বীদের এত ক্ষমতা ছেড়ে দেওয়া হবে না। অনুষ্ঠান একেবারে শেষে একটি বিষয় নিয়ে আপনাদের 4 জনের মন্তব্য শুনে অনুষ্ঠান শেষ করবো। নুরুল যে কথা হচ্ছিল জাতিসংঘের মহাসচিবের ঢাকায় আছেন, তার সফর সাথে একটু যুক্ত করতে চাই। এই সফরটা এমন সময় হচ্ছে যখন ভারতের নানা ধরনের কার্যকলাপ তো অভ্যুত্থানের পর থেকে চলছে, কিন্তু একটু যুক্ত করতে চাই 23-24 নির্বাচনের পরে তারাই বললো যে নির্বাচন বাংলাদেশের বিষয়। এখন তারা বলছে দেশে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চাই। যে ভারতের অবস্থান, ভারতের জাতিসংঘ মহাসচিবের ঢাকা সফর, একটু আমি একটু খণ্ডিত বক্তব্য নাহলে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে, এই জন্য একটু পেছনে একটু ক্লিয়ার করেছি। যেটা ফুয়াদ ভাই যেটা বলছে এটা যথার্থ, যে একটা ব্যাপক পরিবর্তনের পরে একটা নতুন সংগঠন প্রতিষ্ঠান দাঁড়ায়, এটা ন্যাচার। এবং যে কারণেই এই নতুন একটা পার্টিকে ঘিরে অনেক মানুষ অনেক ধরনের অবজারভেশন প্রত্যাশা ছিল। তো কাজল ভাই আমাদের বড় ভাই যেটা বলেছে, যে সে বলছে আমি বিশ্বাস করতে চাই না, সিনেমার মতো যে আমি বিশ্বাস করতে চাই না এটা হতে পারে, জানি হয়ে গেছে তারপর বিশ্বাস করতে চাই না। আমরাও কিন্তু সেটা চাই যে নতুন বন্দোবস্তের যারা প্রবক্তা তারা যদি পুরানো পথে হাঁটে তাহলে তাদের দ্বারা মানুষ কি আশা করবে। যেমন ধরেন এই 13 দিনের দল গঠনের আগেই তো দলের সাথে সংশ্লিষ্ট বা 13 দিনের মধ্যে তারা ওই 16 বছরের ফ্যাসিবাদের আমলে অনেকে যেমন দরবেশের তকমা পেয়েছে, এই রকমের দরবেশের তকমাও পেয়ে গেছে নতুন পার্টির নেতাও 400 কোটি টাকা এনসিটিভির বই কেলেঙ্কারির ঘটনায়। এখানে এই দল গঠনের আগেই দল গঠন তো নিশ্চয়ই তারা একটা মনস্থির করেছে দল গঠন করবে, এগুলো ইমোশনাল কথাবার্তা বলে লাভ নেই। এখন সরকারের একই সংগঠনের তারা বা একই জায়গা থেকে নেতৃত্ব দিয়েছে, কেউ সরকারে আছে, তার বাবা ঘোষণা দিচ্ছে যে সে ইলেকশন করবে, আবার তাদের একজন সহকর্মী মূল দায়িত্বে এসেছে, পদত্যাগ করে এসেছে। এদের যদি বুঝায় যে এটা গভর্নমেন্টের সাথে তাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, গভর্নমেন্টের সাথে তাদের কতটুকু নেক্সাস সেটা তো সমস্ত কর্মকাণ্ডে পরিষ্কার। এবং প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ জায়গার পদোন্নতি নিয়োগের ক্ষেত্রে একটা কমিটি করা হয়েছিল, সেই কমিটি চিফ করা হয়েছে সালাউদ্দিন সাহেবকে, সেকেন্ড ম্যান করা হয়েছিল নাহিদকে। তার মানে সরকার ছাত্র বা এই প্রতিনিধিদেরকে কতটুকু ইম্পর্টেন্স দিচ্ছে। ডক্টর ইউনূস নিজে বলেছে ছাত্ররা আমার নিয়োগকর্তা। তাই প্রধান উপদেষ্টা যদি এটা বলে যে ছাত্ররাই আমার চাকরিদাতা, বাকি উপদেষ্টারা কি তাদের সেবা করবে না? তাই তো করেছে। আমরা দেখি যে ছাত্র উপদেষ্টা বা সমন্বয়ক তাদের একটা যে প্রভাব, তো তারা যদি এই প্রভাবকে ইতিবাচক কাজে ব্যবহার করতে, হান্নান মাসুদ আমাদের ছোট ভাই আবেগ নিয়ে অনেক সময় কথা বলে কান্না করে ফেলে যে ফেরি হবে না কেন, গিয়ে বলবে 1 সপ্তাহের মধ্যে এইখানে ফেরি চাই, ওইভাবে হবে। তাদের সেই মুভটা গাছটা দেখানো লাগবে। এখন তারা যদি আপনার ওই জনসম্পৃক্ত কাজ না নিয়ে চট্টগ্রাম বন্দর নিয়ন্ত্রণ করার জন্য একটা কমিটি করে উপদেষ্টা হয় ভাই, ছাত্র গণঅভ্যুত্থানের যদি আপনি এখানে দাঁড়িয়ে আমাকে বলতেই হচ্ছে আপনি চট্টগ্রাম, আপনার তো শ্রমিক কমিটি আছে না? আপনার শ্রমিক কমিটি আছে না, শ্রমিক পরিষদ আছে না? শ্রমিক পরিষদ দিয়ে কি আপনি কি পুরো ঢাকা শহর কন্ট্রোল করেন? না না, এভাবে ভাই একটা বিষয় এখানে বলতে হচ্ছে ভাই, আমি করতে হচ্ছে। আমি দেখেছি যে গণ অধিকার ছাত্র অধিকার এখন টার্গেট করেই কথা বলছে। পরে কথা বলো, আমি এটা বলতে হচ্ছে আপনি সিনিয়র হিসেবে যে কথাটা যে দায়টা দিচ্ছেন বন্ধন নিয়ে যেটা আপনি এটাকে বেয়াদবি নিলে তো হবে না। আমার আপনি বেয়াদবি নিলে হবে না। আমার জি আমরা একটু শুনে তুমি এই সমস্ত বেয়াদবি তুমি আমার ছাত্র সংগঠনের সিনিয়র হয়ে সভাপতি, তুমি আমার সিনিয়র হয়ে থেকে কেড়ে নাও কিভাবে? আপনারা সিনিয়র হয়ে যেভাবে মিথ্যাচার করেন, জুনিয়রদের ব্যাপারে মিথ্যাচার করেন, মনে হয় যারা আপনাদের আদর্শ বিরোধিতা কাজ করেন। পরে কথা বলবো, প্রথমে সময় আরো 1 ঘন্টা এক্সটেন্ড করবেন, মিথ্যাচার আরো এক্সটেন্ড করবেন। এইটা তো নতুন বজ্রদের কান্নার ভাব ধরলে একটা নতুন বন্দোবস্ত হয়ে যাবে। নুসরাত তাবাসসুম নামে একজন সমন্বয়ক আন্দোলনের নেত্রী, সে আপনার একটা এই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের টেন্ডার, টিকার টেন্ডার, সে প্রতিবেদন নিউজ হয়েছে, সেই টেন্ডার এখন রিটেন্ডারে আবার যাচ্ছে। তাদের ডিসি নিয়োগ কাণ্ড করে ছাত্র সমন্বয় আন্দোলনের পরিচিত নেতৃবৃন্দের সমস্ত পত্রপত্রিকায় নিউজ এসেছে না? তো তারা তো পুরানো পথে যাচ্ছে। তাহলে এই পার্টি নিয়ে এখন ফুয়াদ ভাই আশান্বিত হলো, আমি আবার কাজল ভাইয়ের মতো বলছে বিশ্বাস করতে চাই না, আমিও বিশ্বাস করতে চাই না, সেটা আমরা দেখতে চাই। কিন্তু তারা তো সেই পুরানো পথে আসছে। তাদের প্রোগ্রামে বসুন্ধরা কোম্পানি
খাবার পাঠায়, বসুন্ধরা কোম্পানি ফাইন্যান্স করে। এই 24-এর নির্বাচনে বিনা ভোটের নির্বাচনে এমপি হওয়া রেডিয়ান্ট ফার্মার জায়েদি, এই আমাদের এলজেডি মিনিস্ট্রি গণ অভ্যুত্থানের তো নায়ক, অবশ্যই সে নায়ক। আসিফ সে আমার সহকর্মী ছোট ভাই, কিন্তু আমি মনে করি সে নায়ক, সে হিরো। কিন্তু সেই হিরোর আপনার মিনিস্ট্রির অধীনে বাফুফের সহসভাপতি, তো তারা তো পুরনো পথে আছে, তাই তারা কি নতুন বন্দোবস্ত আমরা কি আশান্বিত দেখছি না। বিএনপিকে দোষ দিয়ে তো লাভ নাই যে চান্দাবাজি টেম্পো স্ট্যান্ড, বিএনপি একটা বড় দল, হাতির মতো দেহ, দেখা যায় অনেকে, কাজ তো সবাই করতেছে, জামাত করতেছে, গণ অধিকার, ছাত্র, আমি বলছি সবাই করতেছে। তাহলে এখন এই ছাত্রদের মধ্যে যে নতুন প্রত্যাশা, নতুন সেটার এক্সাম্পল এখন পর্যন্ত আমরা দেখছি না, কিন্তু আমরা দেখতে চাই, আমরা সবারই পরিবর্তন চাই। জি, ওনার কাছে আমি শেষে গিয়ে অনুষ্ঠান শেষ করব। আপনাকে কিছু বলবো না, জি আপনার কাছে আসবো। জি, আমার কাছে মনে হচ্ছে যে মানে আমরা আসলে লেসন আকারে নিতে চাই আর কি। মানে আমরা যেহেতু সবাই রাজনৈতিক কর্মী, বাংলাদেশে নতুন রাজনীতির স্পেসটা যেভাবে তৈরি হয়ে আছে, আকাঙ্ক্ষার জায়গাতে কিন্তু সমাজ পরিবর্তন হয়ে গেছে এবং দেশের 65% জনগোষ্ঠীর বয়স হচ্ছে 35-40-এর নিচে এবং যারা অলমোস্ট কেউ ভোট দেন নাই। এবং এখনও আমাদের আগামী ইলেকশনে যারা ভোট দেবেন তাদের প্রায় 3-3.5 কোটি ভোটার হচ্ছে নতুন ভোটার, যারা কখনো ভোট দেন নাই। সেই বাস্তবতায় আমাদের ইলেকটোরাল ডেমোগ্রাফিটা কিন্তু সবার মাথায় রাখতে হবে। বিএনপির রাজনীতি কিন্তু গত 40 বছর ধরে আওয়ামী লীগ সাপেক্ষে বিবর্তিত হয়েছে, দিল্লি সাপেক্ষে বিবর্তিত হয়েছে। অতএব আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির রাজনীতি কোথায় আছে এটা বিএনপিকেও রিভাইজ করতে হবে, কারণ আমরা কেউ সিম্পলি জানি না যে আসলে ডেমোগ্রাফি কি চিন্তা করছে। জি হাতে জি এই যে রাজনীতির যে ডেমোগ্রাফি ছোট করে না, আমি তো সেটাই বললাম যে দেখুন আসলে নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন। আমি জাস্ট ছোট্ট করে আপনাকে বলি, 5ই আগস্টের আগে কিন্তু বাংলাদেশে এক ধরনের রাজনৈতিক বন্দোবস্ত ছিল। মানে আপনি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সমর্থক ব্যক্তি বলি কিংবা আওয়ামী লীগের কথাই বলি না কেন, তার বিরোধী যারা আন্দোলন করেছে এবং যারা নতুন বাংলাদেশ করার ক্ষেত্রে মানে ভূমিকা রেখেছে, এখন কিন্তু নিজেদের মধ্যে কিন্তু ঐক্যবদ্ধ থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। এবং আমি মনে করি আগামী দিনের গণতন্ত্র, বিশেষ করে যে অতীতে আমরা যদি ফিরে যেতে না চাই, আমরা যদি মনে করি বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ না কায়েম হোক, আমরা যদি মনে করি বাংলাদেশে বিদেশিদের কর্তৃত্ব স্থাপিত না হোক, তাহলে আমাদের কাজ হবে আমাদের ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া গণতন্ত্রের পথে। আব্দুল হান্নান মাসুদ, একেবারে খুবই অল্প সময়। যেমন হচ্ছে হলের নেতা ছিলাম, এখন আর বড় কিছু হওয়া যাবে না, সব সময় আন্ডারমাইন করে রাখার যে চিন্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অভ্যুত্থান হওয়ার 1.5 বছর আগে 26 জন কমিটির ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকে পদত্যাগ করেছে। কেন পদত্যাগ করেছে পত্রিকায় পড়ে দেখেন। নীতির কথা আজকে বলবেন, নীতির কথা বলেন। একই সাথে ছাত্র অধিকার পরিষদের সভাপতি সেক্রেটারিকে একই সাথে গণ অধিকার পরিষদের সভাপতি কেন্দ্রীয় কমিটির সদস্য বানিয়ে নেওয়া হয়েছে। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি হবে না এই কথা বলে আমাদের যে অভিযোগ ছিল, অভিযোগ করা হয়েছে বন্দর। আমি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব নিয়েছি। আমার কাছে যুব উইং, শ্রমিক উইং, যতগুলা পার্টির উইং আছে প্রত্যেকটা উইং আমার কাছে থাকবে। এই উইংগুলার ক্ষেত্রে আমি বন্দরে 500 জনের আমাদের শ্রমিক কমিটি দেওয়া হয়েছে। আমাদের যে শ্রমিক কমিটি হচ্ছে প্রত্যেকটা জায়গায়, আমাদের রিক্সাওয়ালাদেরও কমিটি আছে। ঢাকা শহরে আমাদের 300 জনের রিক্সাওয়ালা কমিটি আছে, আমাদের ভ্যানওয়ালাদের কমিটি আছে। সুতরাং মানে ঢাকা শহরের পুরো ভ্যানটা আমি নিয়ন্ত্রণ করি, পুরো রিক্সাটা। এটা যে বুঝে না নূর ভাইয়েরা তা না, বুঝে, কিন্তু আপনাকে বিতর্কিত করতে হবে। আমি আজকে এখানে বলি, অভ্যুত্থানের 7 মাসে আমি সচিবালয়ে কয়বার গিয়ে কয়জন উপদেষ্টার সাথে কথা বলেছি বা কয়জন বাসায় গিয়েছি, আর নূর ভাইয়েরা এবং হচ্ছে তাদের প্রত্যেকটা একটা এমনকি কলেজের আহ্বায়ক কয়বার গিয়েছে সেটা একটা হিসাব করো, সিসিটিভি ক্যামেরা দেখে ইয়াতে, তাহলে বোঝা যাবে যে এই সরকারকে কয়ভাবে কে বিক্রি করতেছে। একদম স্পষ্টত বলতেছি, আমরা আমাদের জায়গা থেকে, আমি হান্নান মাসুদ এখানে স্পষ্ট ঘোষণা করতেছি, আমি আমার জায়গা থেকে ন্যূনতম কোথাও 2 নাম্বার সুবিধা নেই না এই সরকার। এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে হচ্ছে বিতর্কিত করার জন্য, নিজেদের অপরাধ দেখার জন্য অন্যদের উপর দায় চাপিয়ে দেওয়ার যে চেষ্টাটা, এই চেষ্টাটা খুব ভালোভাবে করা। চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।